সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজনীতি, অর্থনীতি আর সমাজের নানান অসঙ্গতি নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোল টেবিল। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছে? বৈষম্যমুক্ত সমাজ নির্মাণের আকাঙ্ক্ষায় এক সাগর রক্তের বিনিময়ে যে দেশের জন্ম, সে আকাঙ্ক্ষা কতখানি পূরণ হয়েছে? অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, ভোটের অধিকার, ভাতের অধিকার, বাক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ কতটুকু হয়েছে? এরকম বহু প্রশ্নের উত্তর মেলাতেই আজ আমরা আলোচনায় বসেছি এই গোল টেবিলে। আমরা কথা বলছি ৪৮ বছরের বাংলাদেশ হিসেব নিকেশ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন ৬ জন আলোচক। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, গণকর্মচারী ছিলাম, এখন অবসরে আছি। আপনাকে স্বাগত আলোচনায়। আসসালামু আলাইকুম, আমি কাজী ফিরোজ রশিদ, প্রেসিডেন্ট সদস্য, জাতীয় পার্টি এবং সংসদ সদস্য। আপনাকে স্বাগত। আমি মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ওয়েলকাম। আমার বাঁ দিকে আছেন আবুল কাসেম ফজল হক, সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত। আমি এম শাহিদুজ্জামান, অধ্যাপনা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আমি সাইফুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত গোল টেবিলে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ইউটিউব কিংবা ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। শহীদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সরকারের একজন কর্মকর্তা ছিলেন। তো বলা হয় যে আসলে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে, কিন্তু রাষ্ট্রের যে মূল কাঠামো সেটা আমলাতান্ত্রিক রাষ্ট্র এখনও রয়ে গেছে। এই আমলাতান্ত্রিক কাঠামো থেকে বাংলাদেশ রাষ্ট্র এখনো মুক্ত হতে পারেনি। কতটা যৌক্তিক মনে হয় আপনার কাছে এই কথা? কয়েকদিন আগে দেখলাম অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী এই লেখায় লিখেছেন যে রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র হয়েছে, কিন্তু ব্যবস্থা পাল্টায়নি। আসলে আমার মনে হয় না যে এটা একেবারে আমলারা ঠিক জনগণ হতে পারে, জনগণের আমলা। আমার মনে হয় না যে এটা শতভাগ সত্যি, বা এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু রাষ্ট্র কাঠামো বলতে আমরা যেটা বুঝি, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যেখানে আমলাতন্ত্র নাই। মানে রাষ্ট্রের যে ব্যবস্থা থাকে সেই ব্যবস্থার মধ্যে আপনার রাষ্ট্রকে যেভাবেই ভাগ করেন না কেন, আপনার একটা শাসন কাঠামো থাকবে, একটা জুডিশিয়ারি থাকবে, একটা আইনসভা থাকবে, এই নিয়েই তো রাষ্ট্র। সুতরাং এর মধ্যে রাষ্ট্রটাতে পুরোপুরি আমলাতান্ত্রিক রয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নেই। এবং ৪৯ বছরে তো আমরা পা দিলাম। আমি চাকরি শুরু করেছিলাম ৮২ সালে, তখনও তো একটা রাষ্ট্র কাঠামো দেখেছি, এখনও একটা রাষ্ট্র কাঠামো দেখছি, এবং তার আগেও খুব ছোট্টবেলাও রাষ্ট্র কাঠামো দেখেছিলাম। আমার মনে হয় না যারা এটা বলেন তারা একটা ঢালাও মন্তব্য করেন। এই ঢালাও মন্তব্যের সাথে আমি একেবারেই একমত নাই। এখন যে যারা সরকারি চাকরি করেন আর কি, যাদেরকে আমলা বলে একটা গালিতে রূপান্তর হয়েছে, যদিও এটার সূচনাটা ওই গালি হিসাবে ছিল না, সূচনা ছিল যে একটা রাষ্ট্র নিরপেক্ষভাবে চালানোর জন্য রাষ্ট্রের অনিবার্য বলা হচ্ছে যে নিরপেক্ষভাবে একটি রাষ্ট্র ব্যবস্থা চালানোর জন্য কলোনিয়াল হ্যাংওভার এবং কলোনিয়াল হ্যাংওভার নাই। স্বাধীন আমলাকে এক হবে কিনা, স্বাধীন জনগণ থেকে দূরে বিচ্ছিন্ন, সেইটা কি এটা এক নয়। প্রশ্ন তিনি না, তুলেছিলেন। জনগণের থেকে তারা বিচ্ছিন্ন নয়, যেটা অতীতে ছিল। জি, আপনি ইংরেজ শাসন আমলের কথা বলেন আর পাকিস্তান শাসন আমলের কথা বলেন, এখনকার যে সরকারি কর্মচারীরা তারা জনগণ থেকে দূরে না, জনগণের একটি অংশ, এবং জনগণের সাথেই তারা কাজ করতে চায়। এবং এই সরকারি কর্মচারীরা কিন্তু অতীতে অনেকবার দেখিয়েছে যে তারা জনগণের অংশ। যেমন ধরেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সরকারি কর্মচারীরা নিশ্চয়ই ওই পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেনি, তাদের অনেকেই স্বাধীনতার জন্য, স্বাধীন বাংলাদেশের জন্য কাজ করেছে। আবার ৯০ গণ অভ্যুত্থানের সময় যদি আপনি দেখেন, ৯৬ সালে যখন এই যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হয়, তখনও যদি দেখেন, তাহলে সরকারি কর্মচারীরা তাদের ভূমিকা পালন করেছে। সুতরাং তাদেরকে এবং পুরানো কালের সেই অনেক দূর কালের শাসকদের প্রতিনিধি এরকম ভাবার কোনো ভেঙে কারণ এখন নেই। দলীয় আমলা হয়ে গেছে কিনা সেটা আলোচনা হতে পারে। খুব পলিটিক্যাল পার্টির মধ্যে আটকে পড়ে গেছে। না, এটা আলোচনা হতে পারে। এটা আলোচনা আপনি ভাবুন, আমরা আপনার কাছে আবার আসবো। সাইফুল হক, আপনি যদি বলেন, যেহেতু আপনি বাম রাজনীতি করেন, বলা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় আকাঙ্ক্ষা ছিল আসলে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ হবে, সেইটা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি? দেশ তো গিয়েছে, মধ্যমায়ের দেশ গেছে, কিন্তু বৈষম্য কতটা কমেছে আসলে? জি, আপনাকে ধন্যবাদ। এবং আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বাধীনতার যে ঘোষণা, সেখানে প্রধান যে বক্তব্য যে আমরা সাম্য চাই, আমরা মানবিক মর্যাদা চাই, আমরা ন্যায় বিচার চাই। আমরা তো আজকে যদি তারপরে আমরা আমাদের যে সংবিধানের যে
4টে গুরুত্বপূর্ণ ভিত্তি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এগুলোর নিরিখে 48 বছর পরে যদি আমরা তাকিয়ে দেখি, আমি অনেক সময় বলি যে ভূত নাকি পেছনে হাঁটে। তো আমরা 48 বছর পরেও অনেকগুলো ইন্ডিকেটরের ক্ষেত্রে বাংলাদেশ যেন পেছনে হাঁটছে। 48 বছরে আমাদের কোনো অগ্রগতি নেই, কথাটা সত্য না। নিশ্চয়ই আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে, যদি বলুন আমাদের অবকাঠামোর ক্ষেত্রে, আমাদের সামাজিক যে উন্নয়নের যে সূচকগুলো, আমাদের বিভিন্ন প্যারামিটারের ক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ গত 48 বছরে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন আমাদের আছে। জি। কিন্তু গুরুত্বপূর্ণ যে আমাদের অঙ্গীকারগুলো ছিল, যে ঘোষণা ছিল, সাম্যের পরিবর্তে আজকে কার্যত পাকিস্তানি জমানার মতন বাংলাদেশ প্রায় 2 সমাজ 2 অর্থনীতি আজকে কায়েম হয়েছে। 15 থেকে 20% মানুষের হাতে রাষ্ট্রের সম্পদের একটা বিশাল অংশ, বাকিরা একটা প্রবল ধনবৈষম্য, আয় বৈষম্য, সম্পদের বৈষম্য, যেটা আপনি বলছিলেন যে ধনী গরিবের এত বড় বৈষম্য, যেটা স্বাধীনতার মৌল যে ঘোষণা যেটা ছিল, সেই ঘোষণার পুরোপুরি বিপরীতে আজকে আমাদের অবস্থান। গণতন্ত্রের প্রশ্ন যদি বলুন, 70 সালে যেই বঙ্গবন্ধু নেতৃত্বে 70 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের রায় পাকিস্তানিরা অস্বীকার করেছে বলে মুক্তিযুদ্ধটা এগিয়ে এসেছিল, ত্বরান্বিত হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আজকে 48 বছর পরে গণতন্ত্র নানা অর্থে, যদি গণতন্ত্রকে আমরা একটা পর্যায়ে কেবলমাত্র একদিনের ভোটের অধিকার এটাকে আমরা নামিয়ে নিয়ে এসেছিলাম, এখন একদিনের যে ভোটের অধিকার সেটাও কার্যত এখন অস্বীকৃত। মানুষের ভোটাধিকার অস্বীকৃত, পুরো নির্বাচনী ব্যবস্থা 48 বছরে, অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন যে সুযোগগুলো, সেই সুযোগগুলো কার্যত অনেকখানি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আমাদের প্রত্যাশার সাথে, যেমন আমাদের কিছু অগ্রগতির সাথে সাথে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের সীমাহীন দৈন্য দুর্বলতা, আমি যেটা বললাম পিছু হটার জায়গাটা আজকে বাংলাদেশে। এই প্রশ্নই আমি ঘুরিয়ে দেব কাজী ফিরোজ রশিদ এমপি, যিনি রাজনীতিবিদ, যে রাজনীতির যে কোয়ালিটি রাজনীতি কতটা পেয়েছে কিংবা গণতন্ত্রের মান কতটা বেড়েছে এই 48 বছরে, সংসদ কতটা কার্যকর হয়েছে, আপনার কি মনে হয়? এক একজনের কাছে এক এক অর্থ। যে আপনার কাছে কি অর্থ সেটা জানতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, দেখেন আমরা এই তো একটা স্বাধীন দেশ আমরা জন্ম নিয়েছিলাম পাকিস্তানে, তাহলে আরেকটা স্বাধীনতার কেন প্রয়োজন হলো? আরেকটি স্বাধীনতার জন্য লড়াই কেন করলাম? লড়াই করছিলাম এই কারণে যে আমাদের উপরে চরম অন্যায়, অত্যাচার, বৈষম্য চলছিল সর্বক্ষেত্রে। জি। তার বুদ্ধেই কিন্তু একটি লড়াই চলছিল, এবং সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু 6 দফা দিয়ে। 6 দফা ছিল বাঙালি জাতির একদম মুক্তি সনদ। 6 দফার মধ্যে সমস্ত বৈষম্যের বিরুদ্ধে উনি জনগণের সামনে তুলে ধরলেন, এবং সেই 6 দফার ভিত্তিতে 70 সালে একটা নির্বাচন হলো, 1970 সাল। এই নির্বাচনে 169টা আসনের মধ্যে 167টা আসন আওয়ামী লীগ তখন পেল নৌকায়, 2টি আসন নুরুল আমিন সাহেব এবং রাজা ত্রিদিব রায় চৌধুরী এরা পেলেন। পাকিস্তানের শাসকরা চমকে উঠল, তাদের ধারণা ছিল যে মুসলিম লীগ অন্তত এখানে 30-35টা আসন তো পাবে কমপক্ষে। তখন তারা প্রমোদ বলল যে কী হতে পারে, গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন শেখ মুজিবুর রহমান। তখন কিন্তু তারা আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিল, তারপরে 71 সালে ভয়াবহ একটি যুদ্ধ। প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে এদেশে কি আমলাতন্ত্র চলছে, কারণ আমাদের এখন কারা আমলা? আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, এরা তো কেউ চাকরি করতেছে, কেউ ব্যবসা করতেছে, কেউ ডাক্তারি করতেছে, কেউ শিক্ষকতা করতেছে, আমরাই তো সব। এর মধ্যে বৈষম্য তো কিছুটা থাকবে, কারণ দেশ যখন চরম মানে একটি উন্নয়নের দিকে চলে যায়, তা কিছু লোক অনেক সামনে চলে যাবে, কিছু লোক পিছনে থাকবে, একটি বৈষম্য সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। দেখতে হবে সেই বৈষম্যের মধ্যেও যারা পিছিয়ে পড়ে আছে তারা কতটুকু দুর্ভোগ ভোগ করতেছে। যেমন আমরা যদি বলি যে 70 সালে যখন দেশ স্বাধীন করে 71 সালে ফিরে আসলাম, কোনো মানুষের পায়ের স্যান্ডেল দেখেনি, জুতা দেখেনি, রাস্তাঘাট দেখেনি, পোল কারবার দেখেনি, কিন্তু এখন আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে প্রত্যেকটা মানুষের, কিন্তু এখন কেউ না খেয়ে থাকে না, এটাও ঠিক। আপনি গ্রামের বাজারে যান, রাত 10টা-11টা পর্যন্ত বাজার খোলা থাকে, এবং মেয়েরা পর্যন্ত বাজার করতেছে রাত্রিবেলা। আজকে আরেকটি জিনিস দেখেন যে এই যে আপনারা যে টেলিভিশন চালাচ্ছেন, আমরা তো কোনো চিন্তাও করতে পারিনি যে বাংলাদেশের টেলিভিশন
প্রাইভেট সেক্টর হবে এবং এতগুলো টেলিভিশন, আবার তারপরে 24 ঘন্টা চলবে, সেখানে আমাদের নারীরা পর্যন্ত কাজ করতেছে আপনার সাথে সমান তালে। নিউজ কাস্টারদের দিকে তাকিয়ে দেখি যে অনেক বিশ্বের অনেক দেশ থেকে আমরা কিন্তু আমার মনে হয় যে অনেক এগিয়ে আছি, আমি সব দেশের নিউজ দেখি। তো সেই জন্য মনে হয় যে আমাদের মধ্যে বৈষম্য তো থাকবে, যখন দেশ এগিয়ে যায় কেউ হেঁটে বেশি দূর চলে যাবে, কেউ হেঁটে কম দূর যেতে পারবে, দুর্বল কেউ থেকে যাবে, কিন্তু তার মধ্যেও দেখা যাবে যে ফারাকটা কত। তা আমরা নিঃসন্দেহে 48 বছরে অর্জন আমাদের অনেক আছে, আর গণতন্ত্রের সংজ্ঞা যেটা বলতেছেন এক একজনের কাছে এক এক রকম সেই সংজ্ঞাটা মনে হয়। আমি মনে করি যে দেশটাকে এগিয়ে নেওয়া হচ্ছে সবার দায়িত্ব, সেখানে কেউ পিছিয়ে পড়বে, কেউ সামনে যাবে, হাই হুতাশ থাকবে, কিন্তু তার মধ্যেও সবাইকে দেশের প্রতি দেশপ্রেমটা দেখাইতে হবে, এবং তাহলে আমরা সবাই মনে করি যে। ধন্যবাদ, আমি আপনার কাছে আসবো। শাহিদুজ্জামান, যদি বলেন যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের অর্জনগুলো কি, আসলে কি ব্যর্থতা, কি অর্জন এই 48 বছরে? ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনার বিষয় আসলে। হ্যাঁ, আমি তো বলবো যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুবই প্রশংসনীয় অর্জন হয়েছে। যদি ওভারঅল পার্সপেক্টিভে চিন্তা করি, যে ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে এই সরকার আভ্যন্তরীণ কিছু সীমাবদ্ধতার কারণে, সেই তুলনায় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু মোটামুটি পশ্চিমা বিশ্ব হোক, মধ্যপ্রাচ্য হোক, পূর্ব এশিয়া হোক, প্রতিটি অঞ্চলেই দেখা গিয়েছে যে সমভাবে অগ্রসর হওয়া সম্ভব হয়েছে। কিন্তু তারপরও আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী যে অবদান রেখেছেন বিশ্বে, একটা যেমন মায়ানমার প্রবলেমকে উনি এত ম্যাচিওরভাবে হ্যান্ডেল করেছেন, যার ফলে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বাংলাদেশ, এবং প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতৃত্ব তার অবদানের জন্য, এবং যে বাংলাদেশ যে এত বিশাল একটা ধৈর্যের পরিচয় দিয়েছে, সেই তুলনায় কিন্তু আরও বেশি প্রাপ্তি ছিল। আমার মনে হয় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্জন আরও বেশি সুচিহ্নিত এবং সুস্পষ্ট হতো যদি কিনা আমাদের কিছু বাস্তব অ্যাডভাইজারি ক্যাপাসিটি, যেটা আমাদের যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ধরনের যে অ্যাডভাইজার রয়েছে, সেখানে যদি ডাইনামিজম আনার একটা প্রক্রিয়া করতো। এই অর্থে আমি বলছি যে যখন দীর্ঘ 10 বছর একই ব্যক্তি পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অ্যাডভাইজার হিসাবে কাজ করে, এবং যখন তার ব্যাকগ্রাউন্ড দেখেন যে জিও পলিটিক্স বা জিও স্ট্র্যাটেজিতে তার কোনো অবদানই নেই, তার ফলে দেখা যাচ্ছে যে আমাদের সীমাবদ্ধতাগুলো ফুটে ওঠে, যে এই যে মায়ানমার আমাদের এত স্পর্ধা দেখায় এবং আমাদের পাশে বসে তারা এমনকি বাংলাদেশের ভূখণ্ডের ব্যাপারে তারা এক ধরনের ইয়ে করে। একটা যে বলা হয় যে আমাদের পররাষ্ট্রনীতি একটা বড় দুর্বলতা, যে এক দেশের দিকে আমরা মুখাপেক্ষি হয়ে আছি, সেইটা কতটুকু আসলে ভ্যালিড মনে হয়? এটা এক দেশকেন্দ্রিক নির্ভরতা অনেক বেশি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রেইজ করলেন। এখানেও আমি বলবো যে এটা ভ্যালিড থাকতো না যদি পররাষ্ট্র নীতির অ্যাডভাইজার যদি আরও বিভিন্ন অপশনসগুলোকে এক্সপ্লোর করতো, এবং এটা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে এটা এমন একটা এরিয়া যে সেখানে কোনো রকমের ডাইনামিজম নাই, আর পার পেয়ে যাচ্ছে। একটা দেশের মুখাপেক্ষী হয়ে থাকার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। আমাদের প্রধানমন্ত্রীর যে ধরনের সার্থকতা দেখিয়েছে অর্থনীতির ক্ষেত্রে এবং বিশ্বব্যাপী, তিনি এই যে বাংলাদেশের মডার্নাইজেশনের প্রয়াস, নারীর ক্ষমতায়ন, তারপর আপনার আধুনিক যে বৈজ্ঞানিক অর্জনের ক্ষেত্রে অগ্রসর হওয়া, তারপর বিশ্বব্যাপী সামাজিক সূচকে যে আমাদের অগ্রগতি, সবকিছুই কিন্তু এত সুস্পষ্ট ছিল যে আমি বলতে দ্বিধা নাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কর ক্ষেত্রটা আরও অনেক নৈকট্যের হতে পারত। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু আমার ধারণা, আমি যেটা মনে করি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মায়ানমার প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রীকে একটা অত্যন্ত কার্যকর সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারতেন, কিন্তু সেই সুযোগটা আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে আছে যে 10 বছর হয়ে গেছে একই ব্যক্তি আন্তর্জাতিক সম্পর্ক অ্যাডভাইজার হিসাবে নিজেকে, পরিবর্তন হলে ভালো হতো আসলে, তার কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, একটা ইতিহাসের ব্যক্তি। এবং আপনি দেখবেন রিসেন্টলি তার যে কত বড় ব্যর্থতা, আমাদের জন্য একটা বড় অপমান হয়ে এসছে এই দেশের জন্য, যে কিছুই না আগে আল জাজিরাতে অক্সফোর্ড ডিবেটিং সোসাইটির একটা
প্রোগ্রামে প্রায় 1 ঘন্টা ব্যাপী প্রোগ্রাম, সেখানে সুধী সমাবেশের সামনে তিনি যখন প্রশ্নগুলো ফেস করছিলেন বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপারে, তার উত্তরগুলো এত নিম্নমানের ছিল এবং নাম বলার দরকার নাই, এবং আমরা হতবাক হয়ে গেছি, কারণ এর ফলে কিন্তু আমাদের খুব ক্ষতি হয়েছে। আমাদের পর যা না তাই সে ব্যর্থ হয়েছে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে আছেন শিক্ষাবিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষা ক্ষেত্রে যদি একটু আপনি বলেন, আমাদের নিশ্চয়ই অনেক বড় বড় অর্জন আছে ৪৮ বছরে। প্রথমে আমি বলি ৪৮ বছরের হিসাব তো করছেন, বাংলাদেশের বয়স ৪৮ বছর হয়নি, কারণ প্রত্যেক মানুষের 2টা বয়স থাকে, একটা হলো ক্রনোলজিক্যাল এজ, একটা মেন্টাল এজ। আমাদের এই ৪৮ বছর থেকে প্রথমে 20 বছর বাদ দিতে হবে। যে উদ্দেশ্য, লক্ষ্য, আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, এবং মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানে যেটা হক ভাই বললেন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং বাঙালিত্ব, জাতীয়তাবাদ, এই আদর্শ যেটা, হ্যাঁ, এটার চর্চার মধ্যে আগে পরে সবসময় হয়তো ত্রুটি বিচ্যুতি ছিল। এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে রাষ্ট্র পরিচালিত হয় 20 বছর। 1975 সালের 15ই আগস্ট এইটা কোনো সাধারণ একটা সামরিক অভ্যুত্থান, ক্ষমতা বদল ছিল না। ওই দিন পূর্ব পাকিস্তান কায়েম করা হয়, এবং এই পূর্ব পাকিস্তান অব্যাহত থেকে বলতে গিয়ে 1995 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের ভাবধারা, যেই বাঙালিত্বের বিরুদ্ধে যত শত্রু ছিল একেবারে 48 সাল থেকে থাকে, সেই সমস্ত শত্রুরা রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয় 1975 সালের 15ই আগস্ট। এবং আমরা যে রাষ্ট্রটা বলি, এটার বয়স আমরা অনেক সময় বলি না, ভিয়েতনাম এত এগিয়ে গেল, মালয়েশিয়া এত এগিয়ে গেল। ভিয়েতনাম তো মাঝখান দিয়ে আবার আমেরিকান শাসনে যায় নাই, আমরা কিন্তু আবার পাকিস্তানি শাসনে 20 বছর মতো ছিলাম। 22 বছর যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে কথা বলছি না, আমি এটা বলছি না, আপনি আবার পিছন দিকে যাচ্ছেন কেন? বাংলাদেশ আর ভিয়েতনাম কিন্তু কাছাকাছি সময় স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে আবার কিন্তু ভিয়েতনাম পরাধীন হয় নাই, কিন্তু আমরা মাঝখানে 20 বছর আবার পাকিস্তান এবং পাকিস্তানি ভাবধারাবাদ, ধর্মান্ধতা, মৌলবাদ, অর্থাৎ হেলিকপ্টার, পীরবাদ, যত কিছু ছিল আমরা 20 বছর অতিক্রম করছি। ওই সময় এটা বাংলাদেশ ছিল না। আমি মনে করি এটা বাদ দিয়ে আপনাকে বাংলাদেশের মেন্টাল এজ অথবা আদর্শিক বাংলাদেশ, যেটা যে আদর্শ যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই বাংলাদেশের বয়স হচ্ছে মাত্র 25 থেকে 28 বছর, এর বেশি বাংলাদেশের বয়স হয় নাই। অতএব অনেকে বলি না ভিয়েতনামের থেকে আমরা এগিয়ে পিছিয়ে আছি, মোটেই পিছিয়ে নাই। ওই 25 বছর বাদ দিলে ভিয়েতনামের থেকে আমরা সব দিক দিয়ে এগিয়ে আছি। আমি যেটা বলছি, আমরা আমাদের কাজী ফিরোজ রশিদ ভাই এখানে এমপি, মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক, তো ওনারা তো একটা পতাকা, জাতীয় সঙ্গীত, ম্যাপ, এগুলো তো জাতীয় সঙ্গীত আমাদের দিয়ে গেছিলেন। কিন্তু আসলে এইগুলোই ছিল 75-এর পরে পাকিস্তানের যত ভাবাদর্শ ছিল, পাকিস্তানতন্ত্র অর্থাৎ ধর্ম, ভারত বিরোধিতা, এই যে কতগুলো অনুষঙ্গ নিয়ে যে পাকিস্তান রাষ্ট্রটা, এটা পুরো দমে একদম ফিরে আসে। এবং পশ্চাৎপদতা, এই পরবর্তী পর্যায়ে এই পুরো গণতন্ত্র নিয়ে আপনি এখন অনেক সমালোচনা করতে পারেন, গণতন্ত্র আরও পরিশুদ্ধ হতে পারতো, বিকশিত হতে পারতো, কিন্তু পুরো গণতন্ত্রই তো 20 বছর ক্যান্টনমেন্টে বন্দী ছিল। ক্যান্টনমেন্টে আমাদের তথাকথিত নির্বাচনিত প্রেসিডেন্ট থাকতো, তথাকথিত প্রধানমন্ত্রী থাকতো, তথাকথিত বিরোধী দল নেত্রী থাকতো। এই ক্যান্টনমেন্ট কেন্দ্রিক যে পাকিস্তানি, এখনও যে পাকিস্তানের যে রাজনীতি হচ্ছে, সেটা কিন্তু আমাদের 20 বছর মনে রাখতে হবে। এখন যখন ক্যান্টনমেন্টের বাইরে, তখন নির্বাচন কেমন, তখন পার্লামেন্ট কেমন? আমি আবারও বলছি, গণতন্ত্র, নির্বাচন, এগুলো নিয়ে যদি বলেন তাহলে বলবো আমাদের, হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়ন আমার যেভাবে এগিয়েছি, রাজনৈতিক ক্ষেত্রে সে উন্নয়ন কেন হয়নি সেটা নিয়ে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু রাজনৈতিক উন্নয়ন সেভাবে হয়নি আমাদের এই যে পশ্চাৎপদতা, ধর্মান্ধতা, অথবা যেটাকে বলি ব্যাকওয়ার্ড মেন্টাল সেট আপ, যেটা এগুলো কিন্তু রন্ধে রন্ধে রয়ে গেছে। যে সকল দলগুলো রাষ্ট্র ক্ষমতায় ছিল, ইভেন আমি যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগ এখন টানা 3 বছর 3 মেয়াদে ক্ষমতায় আছে। আওয়ামী লীগ শতভাগ ধর্মনিরপেক্ষতার চর্চা করছে, শতভাগ সাম্যের রাজনীতি করছে, এটা তো বলা যাবে না। এর মধ্যে চর্চার হয়তো ব্যাপক ঘাটতি আছে। আওয়ামী লীগের ভিতরে 2-4টা মৌলবাদী লোক ঢুকে নাই, তাও বলবো না, কিন্তু তারপরেও আদর্শ হিসাবে এখনও ওই যে 56 সালে আওয়ামী লীগের যে গণতন্ত্র, যেটা প্রথম তৈরি করছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানে কিন্তু বলছিল ধর্ম হচ্ছে পরজাগতিক আর রাষ্ট্র হচ্ছে ইহজাগতিক। সেটা কিন্তু এখনো আদর্শ হিসাবে কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল, আপনি বলতে পারেন হ্যাঁ এখানে সমস্যা হয়েছে, এটা করছে, কিন্তু এটা এখনো তো আদর্শ। এটাকে আমরা সেই আলোচনার বিস্তার আমরা হয়তো আরো ভালো করতে পারতাম, কিন্তু
একবারে মুক্তিযুদ্ধের দেশ এটা যে উল্টো পথে চলে গেছিল সেখান থেকে আমরা আবার ফিরে আসছি এবং এগিয়ে যাচ্ছি, এটা আমাদের বলতেই হবে। অনেক ধন্যবাদ আবুল কাশেম ফজলুল। আপনি যদি বলেন যে এরকম একটা ধর্মান্ধতা কিংবা সাম্প্রদায়িকতার বাইরে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ছিল বাংলাদেশ, সেটা কত দূর আমরা গেছি আসলে? আসলে বিভিন্ন ধারা আছে। আওয়ামী লীগ এক ধারায় চিন্তা করে, এবং আওয়ামী লীগ যে ধারায় চিন্তা করে, মিজানুর রহমান যেটা বললেন যে বাংলাদেশ গত 25 বছর ধরে ধারাবাহিকভাবে সাফল্যের দিকে যাচ্ছে, এবং বিভিন্ন সূচক অবলম্বন করে দেখতে গেলে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। যে সূচকগুলো দিয়ে উন্নয়ন বোঝানো হয়, মূলত বিশ্ব ব্যাংক সেই সূচকগুলো নির্দিষ্ট করে দেয়। এই যে সুশাসন বলা হচ্ছে, সুশাসনেরও তো কতগুলো নীতি, 6টা বা 7টা নীতি বিশ্ব ব্যাংক সুনির্দিষ্ট করে দিচ্ছে। এই সুশাসনের নীতিগুলো বাংলাদেশ আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল পারবে কিনা, অ্যাডমিনিস্ট্রেশন পারবে কিনা, এই বিবেচনা তো নাই। বিশ্ব ব্যাংক এটা নির্ধারণ করে দিয়েছে সব রাষ্ট্রের জন্যে, প্রধানত গরিব রাষ্ট্রগুলোর জন্যে। তো এইখানে আমরা কতখানি স্বাধীন, আমাদের নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি পরিচালনায় কতটা স্বাধীন নই, এইটাও একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। পররাষ্ট্রনীতির সঙ্গে স্বরাষ্ট্রনীতিও দেখতে হবে। আমাদের স্বরাষ্ট্রনীতি কেমন, দেশে আইনের শাসন কতটা আছে, অপরাধ কতখানি আছে। 30 বছর আগে শতকরা হিসেবে দেখলে থানায় কতটা মার্ডার কেস যেত, আজকে জনসংখ্যা বেড়েছে, শতকরা হিসেবে দেখলে মার্ডার কেস কত বেশি বা কম। আত্মহত্যা 30 বছর আগে কত ছিল, আজকে কত বেড়েছে অথবা কমেছে। এই ধরনের সূচকও যদি উন্নয়নের সূচকের সঙ্গে ধরা যায়, তাহলে উন্নয়নের ব্যাপারটা নানান দিক থেকে আরেকটু বেশি বোঝা যাবে। এখানে অবশ্যই 1970 সনে আমরা যেখানে ছিলাম, আজকে 2018 সনে 19 সনে সেখানে নেই। সব দিক দিয়েই অনেক পরিবর্তন হয়েছে, দুনিয়া বদলে গেছে, বিজ্ঞানের আবিষ্কার উদ্ভাবন অনেকগুলো সামনে আসছে, মানুষের চিন্তাভাবনা বদলে গেছে। আমাদের দেশ তো সভ্য জগতের বাইরে নয়, সুতরাং পরিবর্তন হয়েছে। আর সবটা পরিবর্তন যে আমাদের রাজনৈতিক দলগুলো অথবা একটির পর একটি সরকার পরিকল্পনা করে একটা প্রগতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে করতে পেরেছে অথবা করতে চেয়েছে, সেটা বলা যাবে না। এইখানে আমরা রাজনীতির কথা ধরি, আমাদের যে মন্ত্রী পরিষদ, পার্লামেন্ট, এটার অবস্থা কী? আমরা সেই 1972 থেকে আজ পর্যন্ত কিংবা 1991 থেকে আজ পর্যন্ত আমরা কি জাতীয় সংসদ, মন্ত্রী পরিষদ, রাজনৈতিক বিচারে কোনো উন্নতি করতে পেরেছি? জাতীয় সংসদের মধ্যে গণতান্ত্রিক মনের পরিচয় আছে? যে ভাষায় কোনো সদস্য কথা বলেন, এই ভাষা তো আদৌ গণতন্ত্রের ভাষা না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অপরাধীদের শাস্তির ব্যবস্থা থাকবে, সেই শাস্তির ব্যবস্থা না করে কারো বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে অশ্লীল ভাষায় কথাবার্তা বলা, এর মধ্যে তো গণতন্ত্রের নর্ম নেই। মন্ত্রী পরিষদ যেভাবে কাজ করছে, এটাও একটু বিচারমূলকভাবে দেখা দরকার। বিভিন্ন সরকারের আমলে অবস্থা বিভিন্ন রকম ছিল। একটা কথা মিজানুর রহমান যেটা বললেন যে আসলে তো 1975 সালের পর আমাদের সবটা উল্টে গেছে। সবটা উল্টে কেন গেল? এই সবটা উল্টে যাওয়ার পেছনে আওয়ামী লীগ সম্পূর্ণ শতকরা 100% ঠিক ছিল, এবং অন্য যারা আসছে তারা শতকরা 100% অপরাধী। এই দৃষ্টিভঙ্গি কি ঠিক হবে? 6 দফা আন্দোলনের কালে আওয়ামী লীগের প্রস্তুতির ঘাটতি ছিল। আওয়ামী লীগের ভিতরে যে গণতান্ত্রিক নর্ম কিছু পরিমাণে হলেও ডেভেলপ করা দরকার ছিল, সেটা করেনি। তখনকার বাস্তবতায় এই 6 দফা আন্দোলন, সংগ্রাম, মুক্তিযুদ্ধ, এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি আমরা। আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এটা অর্জিত হয়েছে। এখানে গৌরবের দিক আছে, কিন্তু এর মধ্যে তো লিমিটেশনের দিকও আছে। কোনো রাষ্ট্রে দেখা যায় যে মুক্তিযুদ্ধের পরে অথবা সংগ্রামের পরে, বিপ্লবের পরে যে শাসকরা আসেন, যে দল আসে, তারা দীর্ঘদিন শাসন চালায়। আমরা যদি ভারতের কংগ্রেসের কথাই ধরি, কংগ্রেস একটা দীর্ঘ সময় শাসন চালিয়েছে, রাষ্ট্র ব্যবস্থাকে একটা ভিত্তি দিয়েছে, তারপরে পরিবর্তন হয়েছে। কিন্তু বাংলাদেশে যে 3 বছর পার হয়ে 4 বছর পূর্ণ হওয়ার আগেই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম এরা প্রাণ হারালেন, এবং আওয়ামী লীগের আরও বহু নেতাকর্মী প্রাণ হারালেন। আওয়ামী লীগের বাইরে অন্য দলের লোকেরাও নেতাকর্মী প্রাণ হারালেন। এইটার কারণ কার্যসূত্র ইতিহাসের দিক থেকে দেখা দরকার। সেইটা না দেখে আমরা আবেগগতভাবে আমরা জিততে চাই, সুতরাং ইতিহাস আমাদের হাতে আছে, আমরা ক্ষমতায়, আমরা জিততে চাই,
এই জন্য আমরা বিরোধী দলে আছি, সরকারের বিরুদ্ধে যাচ্ছে তা বলবো। 1972 থেকে 75-এ তো সেই ঘটনাই ঘটেছে। জাসদ এমন কোনো কথা বলেনি সরকারের বিরুদ্ধে যেটা সরকারকে জাসদ স্বীকার করেছে, সম্পূর্ণরূপে সরকারকে অস্বীকার করে কথা বলেছে। জাসদ যে এইরকমটা পারলো, এইটা দেখে আওয়ামী লীগের কিছু দুর্বলতা আছে না, জাসদ তো আওয়ামী লীগ থেকেই বেরিয়ে আসছে, ছাত্রলীগ থেকেই বেরিয়ে আসছে। কারণ কার্য সূত্র ধরে দেখতে হবে। আমরা যদি জনস্বার্থ দেখি, শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের স্বার্থ দেখি, যারা দেশের জনগণের শতকরা 90%, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি একরকম হবে। আমরা যদি শুধু কোনো দলের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে আমাদের বিচার অন্যরকম হবে। আমরা আমাদের রাষ্ট্রকে গঠন করতে চাই, এরকম হলে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা আমাদের ছেলে মেয়েকে আমেরিকা পাঠিয়ে দেব, ব্রিটেন পাঠিয়ে দেব, আজকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেব, এই দৃষ্টিভঙ্গিটা একরকম আমাদের দেয়। আজকে যে এই শ্বেতাঙ্গবাদ দেখা দিচ্ছে, এটা তো আরও বাড়বে, কারণ বাংলাদেশ থেকে বিরাট সংখ্যক লোক ওদের দেশে গেছে, ভারত থেকে, পাকিস্তান থেকে, আরও অনেকগুলো দেশ থেকে বিরাট সংখ্যক লোক গেছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে যুদ্ধ হয়েছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যুদ্ধে সহায়তা করেছি। বাংলাদেশ সরকার, ভারত সরকার এই যুদ্ধে সর্বাত্মক সহায়তা করবে, এই এগ্রিমেন্টে গেছে। তার ফলে আমাদের দেশেও জঙ্গিবাদের প্রসার ঘটেছে এবং বহু লোক এই ইউরোপের দেশগুলোতে, ব্রিটেনে, ফ্রান্সে, জার্মানিতে, আরও অনেক দেশে যাওয়ার চেষ্টা করছে। এটাও একটা বড় কারণ যে বিরাটভাবে ইউরোপের দেশে, আমেরিকাতে আজকে ওই কৃষ্ণাঙ্গ বিরোধী একটা চেতনা দেখা দিয়েছে, মুসলিম বিরোধী চেতনাও দেখা দিয়েছে। এটা তো সত্য, আজকে না, আরও 35 বছর আগে থেকে এই প্রক্রিয়া চলছে। তো এই সব দিক দিয়ে বাংলাদেশের বাস্তবতা বিচার করতে হবে। আজকে তো বাংলাদেশের জন্য একটা মঙ্গল যে কৃষ্ণকায় লোকদেরকে তারা বের করে দিতে চাইছে, নাগরিকত্ব দিচ্ছে না, কৃষ্ণকায় লোকদের জন্য আলাদা আইন করছে। কেন? ওরা আমাদের ক্ষতি করছে, আমাদের দেশে বেকার সমস্যা সৃষ্টি করছে, আইন শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করছে। তার ফলে বাংলাদেশে যারা বিদেশে গিয়ে ছেলে মেয়েদের নাগরিক করে, এমনকি নিজেও বিদেশে নাগরিক হয়ে বাংলাদেশে রাজত্ব করতে চায়, তারা একটু বিবেচনা করবে, বাংলাদেশ সম্পর্কে একটু ভাবতে পারবে। আমি তো মনে করি কৃষ্ণ শ্বেতাঙ্গ যে চেতনা দেখা দিয়েছে, এটা অন্তত বাংলাদেশের জন্য কল্যাণকর। জি, এ নিয়ে আমরা আরও কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম 48 বছরের বাংলাদেশ হিসেব নিকেশ, একটু পরেই আমরা ফিরে আসবো। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোল টেবিল। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আমরা আলোচনা করছি 48 বছরের বাংলাদেশের হিসেব নিকেশ। বিরতির আগে একটা কথা আমরা বলেছি, বিরতির পরে আবু আলম শহীদ খান যদি বলে, যে প্রশ্নের উত্তর আমরা খুঁজেছিলাম, যে প্রশাসনের একটা চূড়ান্ত দলীয়করণ হয়ে গেছে, যে একটা পেশাদার আমলাতন্ত্র যেটা পাশের ভারতেও আমরা পাই, সেইখানে বাংলাদেশে অনুপস্থিত, এরকম সমালোচকরা বলেন। এই ব্যাপারে যদি আপনি একটু বলেন, কতটা যৌক্তিক এই সমালোচনা? না, সমালোচনা কতটা যৌক্তিক একেবারে তো নিরীক্ষে বলা যাবে না যে এত % যৌক্তিক, এত % যৌক্তিক না। অবশ্যই আমলাতন্ত্রের যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বের জায়গাটায় অনেক নেতিবাচক ঘটনা ঘটেছে এবং এটা ঠিক করতে হবে। মানে আমলাতন্ত্র ছাড়া তো দেশ চলবে না, মানে সরকারি কর্মচারী থাকবে। এবং সরকারি কর্মচারী কেন আছে? এখন আপনি যদি ডেভেলপমেন্টটা দেখেন, এটা গণতান্ত্রিক যে ডেভেলপমেন্ট তার অংশ, যে আপনি আপনার দলের লোকজন দিয়ে তো দেশ চালাতে পারেন, সম্ভব। রাজাদের আমলে, মোগল বাদশাদের যারা নিজেদের লোক ছিল, তারাই দেশ চালাতো। সো এটা ডেভেলপ করা হলো যে একটা দেশের সরকারি কর্মচারীরা থাকবে, তারা একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে তাদেরকে নির্বাচন করা হবে, মেরিট বেসড লোকজন থাকবে, তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হবে। রাষ্ট্র পরিচালনার কোন জিনিসটা তারা করবে? তারা আইন বিধি এসব অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় সহায়তা করবে শাসক দল যিনি থাকবেন, যে গণতান্ত্রিক ব্যবস্থায় যারা গভর্নমেন্টে থাকবেন, তাদেরকে সহায়তা করা তাদের কাজ। সুতরাং এইটা যারা বলেন যে তারাই উপরে বসে আছে, এটা কারেক্ট না। আসলে পলিটিশিয়ানসরাই সিদ্ধান্ত নেন, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আইনগতভাবে বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারি কর্মচারীদের, এবং সরকারি কর্মচারীরা সেটাই করার চেষ্টা করেন। এখন আপনি যেটা বলছেন যে সেটা অনেক দিন ধরে হয়ে আসছে, এবং সবচেয়ে বেশি এই ঘটনাটা ঘটছে 2001 সালে। 2001 সালে যখন জামাত বিএনপি ক্ষমতায় আসে একসাথে,
তারা যখন জোট করে ক্ষমতায় আসলো, যখন জামাতের কাছে আমাদের পতাকা দিয়ে দেওয়া হলো, তাদের গাড়িতে স্বাধীনতার পতাকা পথ করে উঠতে থাকলো, যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরোধিতা করছে, যারা নানাবিধ যুদ্ধ অপরাধী কার্যক্রমের সাথে যুক্ত ছিল, সেই সময় আসার পরে দেখা গেল যে সরকারি কর্মচারীদের এক বিরাট অংশকে, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের বিদায় করে দেওয়া হলো, যে তাদেরকে বিদায় করে দেওয়া হলো, এবং সেইটা থেকে শুরু বিশেষ দলীয়করণ। এবং আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে ওই সময় থেকে কিন্তু সমস্ত পেশাদারি সংগঠনগুলো ভাঙতে শুরু করলো। আপনার প্রেস ক্লাব ভেঙে গেল, আপনার সাংবাদিকদের যে ইউনিয়ন সেটা ভেঙে 2 টুকরা হলো, আপনার বিএমএ ভেঙে 2-3-4 টুকরা হলো, আপনার আইনজীবীদের সংগঠন ছিল সেটা ভেঙে 2-3 টুকরা করা হলো। মানে ওইখান থেকে সূচনা হলো যে আমাদের পুরোটাকে দলের নিয়ন্ত্রণে আনতে হবে। আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে সাদা নীল কালো এসব আছে না, সেরকম ওইখানেও এরকম বেশি করে আসলো যে এইভাবেই আমাদেরকে করতে হবে। ওই সব করে করে আমাদের যে পলিটিক্যাল পার্টিস যারা আছে তাদের নিজেদের মধ্যে গণতন্ত্রের যেমন চর্চা নেই, তারা অন্যদের গণতন্ত্রের চর্চা করতে দিতে এতটা উৎসাহী না, এবং এইসব কারণেই তারা বেশি করে দলবাজ লোকদেরকে দলবাজ লোকদের সৃষ্টি করার চেষ্টা করছে, এবং দলান্ধ লোকদেরকেই তারা পছন্দ করে। এমনও দেখা যায় যে একটি পার্টির যে কোনো ইউনিভার্সিটি উদাহরণ হতে পারে, আমি কোনো উদাহরণ দিতে চাই না, যে কোনো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আপনি যদি দেখেন বা আরও অন্যান্য পদে যখন নিয়োগ হয়, তখন দেখা যাবে যে ওই দলের মধ্যে মেধাসম্পন্ন আরও ভালো মানুষ আছে, তাদেরকেও বাদ দেওয়া হয়। একেবারে দলদাস টাইপের কোনো লোকরে নিয়ে যায়। কারণ কি? আনুগত্য পছন্দ করে। অফকোর্স আনুগত্য তো সবারই যোগ্যতা আছে, আনুগত্য মানে প্রধান হয়ে ওঠে। মোগল রাজাদের মতো ভাব আর কি। এটা রাজতন্ত্র না, মোগলের কথা বারবার বলছেন কেন? হ্যাঁ, রাজতন্ত্র সময় তো এখন নেই। রাজতন্ত্র সময় নেই, কিন্তু আমরা আনুগত্য পছন্দ করি, মানে রাজাদের ভাবটা আমাদের মধ্যে আছে। জি, সেই হ্যাংওভার যায়নি আমাদের। হ্যাংওভারটা যায়নি, ফিউডাল লর্ডদের ভাব আছে। জি, সামন্ত এবং রাজারাজরাদের উদাহরণ এখনো দিতে হচ্ছে আমাদের। সাইফুল হক। না, ঠিক আছে, আমার মনে হয় আবু আলম শহীদ খান অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। সর্বশেষটা ধরে যদি একটু বলি, হয়তো আমরা রাজতন্ত্র নেই, আমরা 1950 সালে জমিদারি প্রথা আইন করে কাগজে কলমে উচ্ছেদ বাদ দিয়েছিলাম, কিন্তু যেটা বললেন নতুন করে কিন্তু জমিদারি যে মেজাজটা, জমিদারি যে ভাবটা, এটা রাজনীতির একটা পারিবারিকরণ বলেন, এক ধরনের জমিদারিকরণ বলেন, মানুষের চিন্তার মধ্যে, পার্সপেক্টিভের মধ্যে কোনো না কোনোভাবে কিন্তু দেখছি যে সেটা কিন্তু কাজ করছে, এবং যেটা এই কাজের মধ্য দিয়ে ব্যাপক জনগণের সাথে কিন্তু মানে এক ধরনের অ্যালিনিয়েশনও তখন এটা ডেভেলপ করে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলতে চাই, উনি আমলাতন্ত্রের যে কথাটা একটু বললেন, সর্বশেষ ধরেন এখানে তো যারা আছেন অনেকে একেবারে বিদগ্ধ জনরা আজকে এখানে আছেন। আর রাষ্ট্র যে টিকে থাকে, রাষ্ট্রের আমলাতন্ত্র, বিশেষ করে সামরিক প্রশাসন বা বেসামরিক প্রশাসন, তারা নিশ্চয়ই সরকারের একটা নির্বাহী বিভাগের সিদ্ধান্তগুলো তারা কার্যকারী করবেন, এটা তাদের একটা দায়িত্বের মধ্যে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে জনসমাজে তাদের একটা আপেক্ষিক নিরপেক্ষতা তাদেরকে মেনটেন করতে হয়। একটা তুলনামূলক নিরপেক্ষতা যদি রক্ষা করা না যায়, তাহলে কিন্তু রাষ্ট্রটা অ্যাজ সাচ রাষ্ট্র কিন্তু আর জনগণের যে হয়ে ওঠা, জনগণের সকল অংশের ক্ষমতার বাইরে, ক্ষমতাসীন দলের বাইরে যে জনগণ বা যারা তাদেরকে ভোটটা দেন নাই, তাহলে তাদের জন্য কিন্তু রাষ্ট্রের কর্মকর্তারা তাদেরকে যে প্রতিনিধিত্ব করা যে অর্থে, সেটা কিন্তু খুবই কঠিন। দুর্ভাগ্যজনকভাবে 48 বছর পরে এখন, বিশেষ করে আমি মানে খুব প্রাসঙ্গিকভাবে কথাটা বলতে চাই, 30শে ডিসেম্বরের নির্বাচনের পর আমি অন্য প্রশ্ন যদি নাও অ্যাড্রেস করি, দেখা যাচ্ছে সামরিক প্রশাসনের চেয়ে বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পুলিশ থেকে শুরু করে সমস্ত কর্মকর্তা, সমস্ত বাহিনী, সরকার এবং সরকারি দল, তারা কিন্তু প্রায় এক কাতারে তারা কিন্তু দাঁড়িয়ে গেছেন। এরকম একটা দৃশ্য গত 48 বছরে, যেটা শহীদ ভাই বললেন, দলীয়করণ বিএনপি জামাত আমদ থেকে শুরু হয়েছে, দলবাজি শুরু হয়েছে, দলের পক্ষপাত দুষ্ট এগুলো শুরু হয়েছে, কিন্তু এটাকে যে পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়েছে, তাতে এখন প্রশাসন থেকে সরকারি দল এবং সরকারকে আলাদা করাটা এখন খুবই কঠিন এবং এটা খুবই বিপজ্জনক। এটা পরে পুরো রাষ্ট্র ব্যবস্থা এখন কার্যত, যদি অন্যভাবে বলি, জনগণের বিরুদ্ধে তারা কিন্তু কার্যত দাঁড়িয়ে গেছে। 30 তারিখের যে ভোট নিয়ে যেসব প্রশ্ন জালিয়াতি আছে, সরকারি দলের নেতা কর্মীরা যত না ভূমিকা পালন করেছেন, এই তথ্য যেটা বলছে, গণমাধ্যমে যে তথ্য যেগুলো বেরিয়ে এসছে, দেখা যাচ্ছে যে যারা দায়িত্বে ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ল এনফোর্স এজেন্সির লোকেরা, আমলাতন্ত্রের একটা অংশ সরাসরি
30 তারিখের ভোটটা যে আগের রাত্রে যে করে ফেলা অনেকখানি তাদের একটা কিন্তু বড় একটা ভূমিকা। এরকম একটা দৃশ্য বাংলাদেশ কিন্তু আগে কখনো দেখেনি। আমার আশঙ্কা যে এটা যদি চলতে থাকে, ভবিষ্যতে রাজনৈতিক দলের রাষ্ট্র বা প্রশাসনের উপরে তার যে রাজনৈতিক যে নিয়ন্ত্রণ, তার যে পলিটিক্যাল কমান্ডের জায়গাটা, সেই কমান্ডের জায়গাটা কিন্তু কমে যাওয়ার একটা ঝুঁকি, একটা আশঙ্কার জায়গাটা থাকবে। যেমন আমাদের পুলিশরা তো প্রায় বলে যে যে আমরা তো সরকারকে ক্ষমতা রেখেছি বা সরকারকে ক্ষমতায় রাখছি। আমি দেখলাম মাঝখানে বেশ কিছুদিন আগে বলছেন একজন, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। তো এরকম একটা সাধারণ মনস্তাত্ত্বিক ধারণা যদি জন্ম নেয়, তাহলে পুরো দেশ বা রাষ্ট্র সমাজের উপরে সরকারের যে অনেক রাজনৈতিক ধন্যবাদ কর্তৃত্বের যে সাইফুল হক, প্রশ্ন, আমি আসবো। সেই কর্তৃত্বের জি। জায়গাটাকে হুমকির মধ্যে পড়ে। আমি শেষ বাক্যটা বলি, আসবো, আবার আমরা আসবো আমরা আমরা এই আমরা। জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা মুক্তিযুদ্ধে যে স্বপ্ন চেতনা, গণতান্ত্রিক হবে, মানবিক হবে, জবাবদিহিমূলক রাষ্ট্র সমাজ হবে, সেই জায়গায় কিন্তু আমরা জি যেতে চাই। কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার জন্য বলা হচ্ছে যে আপনাদের রাজনৈতিক যে কর্তৃত্ব, অথরিটি, সেটি কি নষ্ট হয়ে যাবে কিনা? না, দেখেন, রাজনীতিবিদরা নির্ণয় করবে তাদের কর্তৃত্ব কতদিন থাকবে। এখন আমরা সমস্ত সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে, কিন্তু একটি জায়গায় আমাদের দুর্বলতা আছে, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সূচক এবং গণতন্ত্রের উন্নয়নের সূচকে। দুটো জায়গায় আমরা কিন্তু এখনও আমাদের দুর্বলতা আছে বা পিছিয়ে আছি। কেন? এই জন্য শুধু যদি আপনি সরকারি দলকে দায়ী করেন তা তো হবে না। আমরা সমস্ত রাজনীতিবিদ, আমি আপনি সহ যারা রাজনীতি করি, আমরা সবাই দায়ী, সকলেই দায়িত্ব নিতে হবে। আজকে আপনাদের ঘরে দোষ দিচ্ছেন, এই আমরা তো পাকিস্তানি আমলা না, এ তো এই দেশের সন্তান, আমার ভাই। তো এখন আমরা কেন এই পর্যায়ে তাদের নিয়ে গেলাম? যারা যখন ক্ষমতা আসে মনে করে যে ক্ষমতা বোধহয় তাদের জন্য চিরস্থায়ী একটা বন্দোবস্ত করে নিয়ে আসছে, এই জন্য এটা হয়। দেশ তো সবার। এখন দেশের প্রতি মমতাবোধ যদি থাকে, গণতন্ত্রের প্রতি যদি আপনার সম্মান থাকে, তো গণতন্ত্রের পূর্ব শর্ত কী? ধৈর্য, সহনশীলতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কিন্তু আমাদের কি তাই দেখেছি? একটি দলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা গ্রেনেড হামলা দেখেছি। তো এই যে তো গণতন্ত্রের কোনো শর্তে পড়ে না, গণতন্ত্রের কোনো চ্যাপ্টারে পড়ে না। এই যে ধ্বংস হয়, আমরা একে একে করে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করতেছি। মিজান ভাই যথার্থ বলেছেন যে 75-এর পরে, 75 পরে কী হয়েছে? 75 পরে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা মনে করছি আমরা খুব অন্যায় করলাম। বঙ্গবন্ধু মরার পরে আমরা অসহায় পড়লাম। আমি যে মুক্তিযোদ্ধা, এইটি পরিচয় দিতে ভয় পেলাম। কেন? মুক্তিযোদ্ধাদের উপরে যে অন্যায়, অত্যাচার, টর্চার নেমে আসলো, শতে শতে গ্রেপ্তার হতে লাগলো, দেশ ত্যাগ করলাম। আমার ভাইকে একটা মামলা দিল মুক্তিযুদ্ধের সময়, একটি মামলা। মুক্তিযুদ্ধের একটা সময় ছিল যে 25 মার্চ রাত্রে থেকে এত তারিখ পর্যন্ত বঙ্গবন্ধু আমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু তার 3 বছর পরে একটি মামলা এনে তাকে গ্রেপ্তার করে 12 বছর জেল দিল। তো এই যে এই অবস্থার মধ্যে আমরা তখন কেউ বলতেই পারি নাই যে আমরা মুক্তিযোদ্ধা, ভয়ের চোটে কেউ বলতো না, কারণ অবস্থা এই দাঁড়িয়ে গেছে সমাজে। অর্থাৎ এই জন্য এই যে আমরা বারবার পিছিয়ে পড়ছি, একদিনে তো হয় নাই, পিছিয়ে পড়তে পড়তে আজকে এই অবস্থা। বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামে আমার বন্ধুরা যা শোধ করলো, একসাথে যুদ্ধ করলাম, একই বিছানায় থাকলাম, তারা হঠাৎ করে অস্ত্রটা বঙ্গবন্ধুর কাছে জমা দিল না দিয়ে তারা একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র বানাইয়া এই যে 71টা ফাঁড়ি লুট করছে, 14টা থানা লুট করছে। তারা লুট করতে করতে মেহেরপুর ট্রেজারিটা লুট করলো। তা ট্রেজারি লুট করে ওখানে তো দেখেন সে ঈদের জামাতে, ঈদের নামাজের সময় ওখানে লোকাল এমপিকে গুলি করে মারলো। তা এই সমস্ত করে কি বঙ্গবন্ধু হত্যাটাকে ত্বরান্বিত করলো, একটা ক্ষেত্র প্রস্তুত করলো। যত আমরা যা বলি, সমস্ত স্বাধীনতা বিরোধী শক্তিরা জাসদের পিছনে একত্রিত হয়েছিল সেদিন। তাদের শেল্টার দরকার, এবং বঙ্গবন্ধু মরার পর তারা সেইটা পেয়ে গেল এটা, এবং তারপর দীর্ঘদিন চলে গেছে। এখন আমরা বলতে চাই যে আমাদের এই যে দুর্বলতা দুটো আছে, রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্রের উন্নয়ন, এই দুখানে আমাদের যে দুর্বলতা আছে, এটা কাটিয়ে ওঠার জন্য সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আরেকটি এখানে দুর্বলতা আমাদের রয়ে গেছে, সাংবাদিকরা দুই ভাগে বিভক্ত। যারা এই দেশকে একদমই সঠিক সংবাদ দিয়ে আমাদেরকে সব প্রতি মুহূর্তে আমাদেরকে বলবো যে এটা সঠিক, এটা ঠিক, এটা সঠিক না, তারা দুই ভাগে বিভক্ত। যাই হোক, আমি দুই দিকেই ধরতেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আমাদের
সবারই একটা ব্যক্তিগত আছে, চয়েস আছে কোন দল করবে না করবে ভিতরে, কিন্তু ওটা একদম সাদা লাল নীল প্যানেল বিভক্ত হয়ে যাচ্ছে। ডাক্তার আসেন, যখন যারা ক্ষমতা আসবে সেই দলের ডাক্তারদের পাল্লা ভারী, তারা সমস্ত ডাক্তারদের দায়িত্ব নেবে, নিয়ে কারে বদলি করবে, তারে আনবে, কিন্তু রুগী দেখার কোনো দায়িত্ব নেই। তো এই যে অবস্থাটা সমাজের, তাহলে আপনি কাকে নিরপেক্ষতা করবেন? সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি এর বাইরে নাকি? এই সমাজের বাইরে তো না, ভিন্ন নক্ষত্র থেকে আসে নাই, শুধু তাদের দোষ দেবেন কেন? সমাজের রন্ধনদের সবাই কিন্তু আমরা শুধুমাত্র দলবাজিতে ব্যস্ত হয়ে পড়ছি। এই জন্য আমরা রাজনীতিবিদ দায়ী, এবং যারা আমাদের সাথে এতে সম্পৃক্ত হয় তারাও দায়ী। জি, অনেক ধন্যবাদ। শাহিদুজ্জামান, যদি বলেন কিভাবে সামনে তাকাবো আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে? খুবই গুরুত্বপূর্ণ তথ্য রুবাই। দেখেন, আমাদের যে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যে একটা সম্ভাবনা রয়েছে, এবং আদর্শগতভাবে এমন একটা সরকার ক্ষমতায় রয়েছে, যিনি সরকার প্রধান, তার বাবা এই দেশের সৃষ্টির পেছনে অসাধারণ অবদান রেখেছিলেন। তিনি নিজে এতখানি তার নিয়ন্ত্রণ রয়েছে দেশে, যেটা তিনি সত্যিকার অর্থে পররাষ্ট্রনীতি পরিচালনায় কাজে লাগাতে পারতেন। আমাদের এখানে যেটা সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছে সেটা হচ্ছে যে প্রথমে তিনি তার যে পররাষ্ট্র সচিব ছিলেন মিরাজুল কায়েস, চিন্তা করেন কি অসাধারণ মেধা ছিল তার। এই যে ম্যারিটাইম ডিসপিউট তার মাথা থেকে এসছিল, এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ওই বিষয়টাকে এত অদ্ভুত সুন্দরভাবে একটা সার্থক কনক্লুশন এনে, তারপরে তার যে সাকসেসার আসলো অ্যাবসলিউটলি অ্যান্টি ক্লাইম্যাক্স। আমাদের মায়ানমার প্রবলেম, একটা মায়ানমারের সাথে যে নেগোসিয়েশনসে আমরা গেলাম, তার জন্য আমাদের কোনো রকমের যে আগে থেকে প্রিরেকুইজিটস ফুলফিলড হয়নি। প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত তার নীতিটা অনেক সাকসেসফুল হতে পারতো, হলো না। মায়ানমারের সাথে পুরা নেগোসিয়েশনটা একটা ব্লাফ প্রমাণিত হলো। এর পেছনে কি কাজ করেছে? এই যে ল্যাক অফ জিওপলিটিক্যাল পারসেপশন। একটা দেশ, বাংলাদেশের মতো একটা দেশে অর্থনীতিবিদরা যেভাবে চিন্তা করে অর্থনীতির কথা, তারা কিন্তু নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ধারণায় তারা অনেক কনজারভেটিভ। সামরিক বাহিনীর কথা চিন্তা করলে একেবারে দূরে সরে, ফুল দিয়ে সাজায় রাখবে সামরিক বাহিনীকে ফুলের আসরে, কিন্তু দেশ রক্ষার জন্য তাদেরকে যে ডিসপ্লে করতে হবে সেই জিনিসটা কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিতে এই লোকগুলা আনতে দেয় নাই। আপনি দেখেন ফরেন অফিসের যেসব আমলারা এই সরকারে কাজ করেছে, এরা সবই কিন্তু ভূ রাজনীতিকে অগ্রাহ্য করেছে। ভূ কৌশলগত ধারণা, লিবেনসরম, জার্মানসরা একটা ধারণা দিত লিভিং স্পেস। আমাদের মতো একটা দেশ, এত ক্ষুদ্র এলাকা, আর আমাদের জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে, আমাদের কিন্তু লিভিং স্পেস দরকার। একজন রিটায়ার্ড জার্মান জেনারেল আমাদের এখানে স্টাফ কলেজে এসে প্রায় বছর দুয়েক আগে একটা বক্তৃতায় বলেছে যে 19th সেঞ্চুরির শেষে জার্মানির যে প্রবলেম ছিল লেবেনসরম, বাংলাদেশ আধুনিককালে এই প্রবলেম। আমাদের পাশে একটা বিস্তৃত অঞ্চল রয়েছে যেটা ঐতিহাসিকভাবে আমাদের ছিল, আরাকান। মায়ানমারের বিশাল অঞ্চল খালি পড়ে রয়েছে। আমরা কেন ব্যর্থ হলাম একটা মূল্যবোধ গড়তে, বা মাননীয় প্রধানমন্ত্রীকে একটা অল্টারনেটিভ চিন্তা দিতে যে আমাদের সামরিক শক্তিকে এমন পর্যায়ে নিতে হবে, যুদ্ধ করব না। এরা কিন্তু দেখেন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা চালাচ্ছে, এরা যুদ্ধের ধারণা বা সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতিতে সম্পৃক্ত করা একেবারে দূরে ঠেলে রাখে। এটাই আমি মনে করি যে আমাদের পররাষ্ট্র নীতির একটা সীমাবদ্ধতা, এবং মাননীয় প্রধানমন্ত্রী বেনিফিটেড হতে পারলেন না। 3 দিন আগেও আমি দেখলাম যে তিনি কোথায় জানি একটা বক্তৃতায় বলছেন ক্ষুব্ধ হয়ে ইনডিরেক্টলি যে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় আমাদের উপর তাবেদারি করতে আসে, করতে আসে। কেন তাকে ফ্রাস্ট্রেটেড হয়ে বলতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা পারলাম না? মোদি তো পারলো, মোদি তো ট্রাম্পের সাথে সুসম্পর্ক গড়তে পারলো। আমরাও মার্কিন যুক্তরাষ্ট্রের যাই থাকুক তাদের প্রবলেম, আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রকে এক্সপ্লয়েট করতে পারতাম এই মায়ানমার প্রবলেমের জন্য, এবং সেখানে অনেকগুলো অল্টারনেটিভ কিন্তু সামনে আনা সম্ভব ছিল, সেগুলো আনা সম্ভব হয়নি। জি, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনার এই পরামর্শটা কিন্তু সরকারকে অনেক আগে দেওয়া দরকার ছিল। ইউ আর অলরেডি টু লেট। আমি বলি, এখন তো আমাদের শহীদ ভাই যেহেতু আমলাতন্ত্রে ছিলেন, তো চাপটা ওনার প্রতি আসছে। এখন আমি প্রথমেই বলি যে সরকারের কোন অংশটা সরকার, কোন জায়গাটা সরকার।
তো এটা তো ট্রেডিশনালি সরকারের 3টা বিভাগ থাকে, আইন বিভাগ, প্রশাসন, বিচার। কিন্তু ওটা রাষ্ট্রের বিভাগ। না না, আমি- সেটা রাষ্ট্রের, ওটা সরকারের সেগুলো না, রাষ্ট্রের 3টে বিভাগ। আইন বিভাগ, বিচার বিভাগ। আমি বলছি তো, ওটা কিন্তু রাষ্ট্রের, হ্যাঁ। পুরোটা মিলে কিন্তু সরকার। আপনি যদি বলেন ওই প্রশাসন বাদ দিয়ে পুরোটা মিলে রাষ্ট্র। পুরো মিলে রাষ্ট্র, নির্বাহী বিভাগটা হচ্ছে তাহলে রাষ্ট্রের আচ্ছা, রাষ্ট্রের যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়, তো গণতান্ত্রিক রাষ্ট্র যে সরকারটা থাকে, সেই নির্বাহী সরকারের ডেফিনেশনটা আব্রাহাম লিঙ্কন যেটা দিয়েছিল, অফ দ্য পিপল না, অফ দ্য পলিটিক্যাল পার্টি। দিস গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি, ইট ইজ নট পিপল। এখন এই জিনিস নাই। ওই সময় এটা বলছিল, কি অর্থে বলছিল আমি জানি না। এখন পলিটিক্যাল, একটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা কমিটমেন্ট থাকে। রেস্ট অফ দ্য পিপল, হোল রাষ্ট্রের কাজই হচ্ছে ওই পলিটিক্যাল পার্টির যে উইলটা, যেটা নির্বাচিত সরকার সেটাকে বাস্তবায়ন করার কাজই হচ্ছে এটা। এখন উল্টো, যে জনগণের উইলটাকে পলিটিক্যাল পার্টি বাস্তবায়ন করবে ক্ষমতায়। না না, সেটাই তো, একই তো কথা হলো। আমি বলছি পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট, কিন্তু এটা মনে রাখতে হবে। আর পলিটিক্যাল পার্টি চালাবে, পুরো পৃথিবী জুড়ে তাই political party রা government তৈরি করে, তাই হ্যাঁ। করবে। এটা তো আমাদের দেশে তো বরং দলীয়করণ বলতে যেটা বলতেছেন আপনি, আমেরিকায় কি, আমেরিকাতে তো আমরা মডেল হিসেবে দিই গণতন্ত্রের। প্রথম দিনই তো 2,500 লোকের চাকরি চলে যায়, প্রথম দিনই। এই হোয়াইট হাউস থেকে বিদায় করে দিয়ে নিজের লোক বসাইতে হয়। কারণ যেই দল ক্ষমতায় আসবে তার আদর্শ বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের আদর্শ, নীতি, কৌশল বা আদর্শ করতে জামাত ইসলাম বা কেনা বলে হয় বিএনপির মতাদর্শী লোক দিয়ে তো করা যাবে না। আর যেটা বলছেন, একসময় আমাদের আমলাতন্ত্র নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু ওই সময়টাকে ওএসডি হয়ে থাকবে না। স্যার, কারণ আমরা তো ঢুকে গেছে। না, ঢুকে গেছে, চাকরিটা কি হবে ওদের? ঢুকে গেলে ওই যে চাকরির, এটা সেখানে আলোচনা করেন। চাকরি কি বিএনপি হবে? সময় সে বললে যে আওয়ামী লীগদের ওএসডি বানিয়ে রেখেছে। চাকরি চলে যাক, চাকরি চলে যাবে সারা পৃথিবী থেকে। সেটা কি সমাধান কিনা শহীদ ভাই? আমরা তো স্পয়েল সিস্টেমে নাই, না, আমেরিকাতে একটা আমি স্পয়েল সিস্টেম চলছে। আমি যেটা বলছি, আমাদের দেশে আমরা ওয়েস্টমিনিস্টার একসময় তো তো ওইটাকে আপনাকে রক্ষা করতে হবে, আপনি যদি গণতন্ত্র চান। একসময় বলা হতো চললে তো সরকারে গেলে আবার একটা নতুন একটা আমলাতন্ত্রকে আবার নিয়োগ দেওয়া না, লাগবে। আমি সবার বলছি, চাকরি যদি চলে যায়। সরকার আমি বলছি, একসময় তো বলা হতো যে তথাকথিত সিএসপিরা এত মেধা, এত জ্ঞানে, পণ্ডিত্যে এরা চলে গেলে তো দেশই চলবে না। কাকুলের ট্রেনিং করে আর্মি অফিসারে চলে গেলে আমাদের সেনাবাহিনী চলবে না। কিন্তু আমি সবাইকে সাক্ষী রেখে বলতেছি, দেশের যা কিছু হলো উন্নয়ন ওই সিএসপি আর পাকিস্তানি অফিসারদের রিটায়ারমেন্টের পরেই হয়েছে। পাকিস্তানি অফিসাররা থাকাকালে প্রত্যেকদিন অভ্যুত্থান হইতো, মারামারি হইতো, খুনাখুনি হইতো। যখন এবং আমলাতন্ত্রের এখানে যখন এই আবু আলম শহীদ খানের মতন বাংলাদেশের অফিসাররা যখন দায়িত্ব নিয়েছে সচিবের, তারপরে উন্নয়ন যাওয়া হয়েছে আফটার রিটায়ারমেন্ট অফ দ্য সোকল স্মার্ট ইংলিশ স্পিকিং সিএসপি অফিসার। ওই সিএসপি অফিসার সামনেও ওই কথা বলছিলাম। ওগুলো বলে কোনো লাভ নেই, বরং আমাদের যে আমলাতন্ত্র, হ্যাঁ আপনি বলতে পারেন এটার দক্ষতা আরও অর্জন করার দরকার। এখন দক্ষতা শুধু আমলাতন্ত্রে কেন গুণগত মান চাচ্ছেন? আপনি রাজনীতি বলতে যে একদম মেধাবীদেরকে আমলা করতে হবে। আমাদের কোটা আন্দোলনকারীরা তো মেধার, তো রাজনীতি থাকবে কম মেধাবীদের হাতে, রাজনীতি করবে কম মেধাবী লোকরা, আর এদেরকে চালিত করবে, কম মেধাবী লোকরা চালিত করবে ওই বেশি মেধাবীদের লোকদেরকে। আপনি ওইখানটায় আসেন। রাজনীতিতে যদি আমরা আকর্ষণ ক্রিয়েট করতে না পারি, মেধাবী শিক্ষিত যারা দেশ নিয়ে ভাবার যোগ্যতা রাখে, আন্তর্জাতিক এই যে আমাদের সৈয়দুজ্জামান ভাই যেগুলো বললেন, সেরকম মেধাবী লোকরা যদি রাজনীতিতে আকৃষ্ট না হয়, আমি কালকে এক জায়গায় বলছিলাম, মেধাবী শিক্ষিত লোকরা রাজনীতিতে অংশগ্রহণ না করার ইমিডিয়েট শাস্তি হচ্ছে ওই ট্যানারি ব্যবসায়ী, হাজারিবাগের মুরগির ব্যবসায়ী, ওদের দ্বারা শাসিত হওয়া। এটা হলো ইমিডিয়েট শাস্তি। সেজন্য আপনি মেধার যদি কোটা কায়েম করতে হয়, প্রথমে করতে হবে রাজনীতিতে। রাজনীতিতে যদি মেধাবী লোক না আসে, তাহলে এই আমলাতন্ত্রকে চালিত করবে কারা? আমি সেই কথাটাই বলছিলাম যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা আমলাদেরকে বাস্তবায়ন করাবেন, সেজন্য অবশ্যই আমরা যে পিছিয়ে গেলাম এর মধ্যে কিন্তু একটা কারণ আমরা বলি, প্রত্যেকটা আমরা যে ব্র্যান্ড বলি, বিভিন্ন কোম্পানি বলি, এটা কেএফসি বলেন, ম্যাকডোনাল্ডস বলেন, মাইক্রোসফট বলেন, প্রত্যেকটা কোম্পানির পৃথিবীর শীর্ষ কোম্পানি হওয়ার পিছনে একটা ব্যক্তির অবদান কিন্তু আছে, এটা স্বীকার করতে হবে। যতই আমরা বলি না কর্পোরেট এবং অনেকের একজন করে পার্সন লাগে, আমরা কিন্তু এইটারও আমাদের দীর্ঘদিন, ওই যে আমি বললাম যে প্রথম এই 3.5 বছর আর মাঝখানের 25 বছর বাদ দিলে আমরা ওই সংকটের মধ্যেও ছিলাম। আমাদের একটা যে ব্র্যান্ড ইমেজ, মানে সফট পাওয়ার যেটাকে বলি, যে দেশটাকে এগিয়ে নেবে, যাকে মানে সবাই মিলে বলবে যে হ্যাঁ উনি অন্তত একজন লোকের প্রতি রেসপেক্ট রাখা
উনি যেটা বলবেন সেটা দেশের জন্য ভালো করবেন, এই যে ইয়েটা, সেটারও আমাদের অপেক্ষায় ছিলাম আমরা। এখন এত দ্রুত কেন? আপনি দেখেন এই গত কয়েক বছরের মধ্যে আমাদের অর্থনীতি এই আজকে এইচএসবি রিপোর্টে বলা হচ্ছে 36তম থেকে আমরা 26-এ চলে আসছি। পৃথিবীর সব দেশের আগেও পিছিয়ে হওয়াটা কোনো কোনো ক্ষেত্রে 1 ধাপ 2 ধাপ 3 ভাগ 6 ভাগ 10, আমরা 16 ভাগ এগিয়েছি। এটা কারণটা কি? যে আমরা এখন যেটাকে গর্ব করে বলতে পারি উই হ্যাভ এ সফট পাওয়ার, অ্যান্ড দিস ইজ শেখ হাসিনা। ওরকম মালয়েশিয়ার ক্ষেত্রে বলেন, সিঙ্গাপুরের ক্ষেত্রে যত দেশ উন্নত হয়েছে, এখানে একজন ব্যক্তির দরকার ছিল, এটার আমরা অপেক্ষায় ছিলাম। আমি মনে করি যেখানেই আমরা যাই না কেন, এবং গণতন্ত্রও যদি আমরা যেভাবে চর্চা করতে চাই, সেখানেও পোস্ট মডার্ন যেরকম পোস্ট ডেমোক্রেসি আমি বলেছি এবার, যে পোস্ট ডেমোক্রেসি, এই যে সনাতন যে গণতন্ত্র, হাজার হাজার লোক জড়ো করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, তারপরে কিনা অবরোধ করবেন, হরতাল দিবেন, এই রাজনীতি আর কোনোদিন বাংলাদেশে হবে না। অত বেকার লোক, অত মানে ফ্রি আইসা বসে থাকার লোক থাকবে না। মিডিয়ায় পরিবর্তন আসছে, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ ছিল সংবাদপত্র ধসে পড়ছে। অতএব আপনি পলিটিক্সেরও ডিফারেন্স, নতুনত্ব আসবে এবং সেখানে নেতৃত্ব নতুন আসবে। এবং আমি মনে করি যে আমাদের মূল সমস্যাটা যেখানে ছিল, একটা সফট পাওয়ার আমাদের দরকার ছিল, সেটা আমরা পেয়ে গেছি, এবং এটা ওই আর এটাকে দাবি রাখতে পারবো না, এটা এগিয়ে যাবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, একটা ব্যাপার প্রথমেই আমি বলতে চাই যে আমলাতন্ত্র কথাটা কেন আমরা এত জোর দিয়ে গ্রহণ করছি। আমলা মানে কি? মুঘল সম্রাটদের আমলা ছিলেন, মুঘল সুবাদারদের আমলা ছিলেন। আমলা মানে সম্রাট অথবা বাদশাহ, সুবাদার, তাদের যে বাদশাহী অথবা সুবা পরিচালনার জন্যে যে লোকেরা তাদের দ্বারা অ্যাপয়েন্টেড, তাদের ক্লোজ থাকতেন, তাদের আদেশের দ্বারা পরিচালিত, তারা হলেন আমলা। এখন আধুনিক রাষ্ট্রে, সে গণতান্ত্রিক হোক অথবা অগণতান্ত্রিক হোক, এখানে তো সেই রকম রাজাও নাই, বাদশাও নাই, আর ওইভাবে নিয়োগও নাই। এখানে নিয়োগ হয় ব্যুরোর মাধ্যমে। ব্যুরো মানে একটা সংস্থা, যেমন পাবলিক সার্ভিস কমিশন একটা ব্যুরো, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিভিন্ন সিলেকশন কমিটি, এটা ব্যুরো, যার মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়। সেক্রেটারিয়েট থেকে, সরকারি অফিস থেকে একটা কর্তৃপক্ষ যারা অ্যাডভার্টাইজ করেন, একটা সিলেকশন কমিটির মাধ্যমে নিয়োগ দেন, এটা একটা ব্যুরো। সেই অর্থে ব্যুরোক্রেসি শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মানে এখানে আমলাতন্ত্র বললে ব্যুরোক্রেসি বাংলায় করা হয়েছে আমলাতন্ত্র, এই না, এটা ভুল করা হয়েছে। লোক প্রশাসনের বইতে বাংলাতে এইভাবে আছে, শব্দের বানান নিয়ে আছে, কথা না বললে পাওয়া যাবে। কিন্তু আমরা তাতে কি চরিত্র বৈশিষ্ট্য পাল্টায় কিনা, বাংলা অবশ্যই পাল্টায়। কনসেপ্টের উপরে, টার্মস টার্মিনোলজির ব্যবহার, এগুলোর উপরে অনেক কিছু বদলায়। আজকে যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা করেছে, তার কারণটা কি? গোটা দুনিয়ার মানুষের চিন্তা, কগনিটিভ প্রসেসকে তারা নিয়ন্ত্রণ করতে চাইছে, সেই জন্য। আর আমেরিকা থেকে যদি একটা ওইরকম এনসাইক্লোপিডিয়া করে, দেখা যাবে সেটা একটু ভিন্ন। আরও কোনো দেশ থেকে, মস্কো থেকে যখন এনসাইক্লোপিডিয়া যত বই বের করছে, ফিলোসফি, বেরোচ্ছে না, স্যার উইকিপিডিয়া হয়ে গেছে। হ্যাঁ, উইকিপিডিয়া হয়ে গেছে, উইকিপিডিয়ার পেছনেও দৃষ্টিভঙ্গি আছে। এখন কেউ কিনছে না, শোনো, কিনছে না সেগুলো, কিন্তু সবই স্যার পাওয়া যাচ্ছে, ওই জিনিসগুলো আনছে। উইকিপিডিয়াতে যে আমরা সব শুদ্ধ বিষয় পাই তা না, অনেক ভুল ত্রুটি থাকে, ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। উইকিপিডিয়া নির্ভর যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে বাংলাদেশ উন্নতি করতে পারবে না, তার সঙ্গে আরও জ্ঞান দরকার। যেগুলো সবচেয়ে ভালো বই, সবচেয়ে ভালো আপনি সমস্ত সোর্সগুলো পেয়ে যাবেন, জ্ঞানের যত সোর্স আছে ওটার মধ্যে সব পাওয়া যাবে, দেখতে হবে, সব পাওয়া যাবে। যেটা পাওয়া যাবে এতে অনেক ভুল ত্রুটি আছে। আমি যে কথাটা বলছি, ব্যুরোক্রেসির ধারণা কাজ করছে, তবে আমরা তো রাজতন্ত্র, বাদশাতন্ত্রের দিকে যাচ্ছি। এরকম একটা ব্যবস্থা বাংলাদেশে হচ্ছে না, খালেদা জিয়ার ছেলে তারা হবে, রাজত্ব করবে, শেখ হাসিনার ছেলে তারা রাজত্ব করবে, একটা ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যান হচ্ছে তার ছেলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ। এইভাবে দেখলে দেখব যে আমরা রাজতন্ত্র, বাদশাতন্ত্রের দিকে চলে গেছি অনেকটা। গণতন্ত্র একটা লফজও বটে, কিন্তু এখন তো লোক ভোট দিতেও যায় না। এই যে বাস্তবতা, এই বাস্তবতাটাকে স্বীকার করে আমাদের খোঁজ করা দরকার আমাদের উন্নতির উপায় কি, এবং সকল উন্নতির মূল উন্নতি রাজনৈতিক উন্নতি। রাজনৈতিক উন্নতি ছাড়া অন্য উন্নতি হয় বাংলাদেশে খুব হচ্ছে, আরো অনেক দেশে হচ্ছে। সেটার জন্য করণীয় কি করতে হবে? এইটার জন্য করণীয় করতে গেলে আমি প্রথমেই বলবো কি করতে হবে। রাজনীতির উন্নতিতে গোটা জাতির যারা মেধাবী লোক, সাধারণ মানুষ, তাদেরও মনোযোগ দিতে হবে। রাজনীতির সমালোচনা করতে হবে, উন্নত রাজনীতি কিভাবে হতে পারে। এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরে মানে কমিটি গঠন যে প্রক্রিয়ায় হয়, এটার যে সমালোচনা সংবাদপত্রগুলিতে হওয়া উচিত সেটা নাই।
এখানে কোনো একটা মাসিক পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা নাই যার মধ্যে জাতির প্রয়োজনে লেখা হয়। যারা বিখ্যাত সম্পাদক তাদের পত্রিকা পড়ে দেখা যাক সেটা কি বাংলাদেশের রাষ্ট্র, জাতি, সমাজ গঠনের অনুকূল। আমাদের যারা মন্ত্রী, পার্লামেন্টের সদস্য, তাদের প্রায় সকলের ছেলে মেয়ে আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে গেছে। এইরকম যারা, তাদের দ্বারা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে। আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ক্রমাগত এমবেসিতে দৌড়ায়। আজকে না, আরও 30 বছর আগে থেকে, 35 বছর আগে থেকে এই রাজনীতি দিয়ে বাংলাদেশ গঠিত হবে। রাষ্ট্র গঠন বাদ দিয়ে ওই বিশ্বব্যাংকের যে ক্রাইটেরিয়া সেটা ধরে উন্নয়ন মেজার করে একটা রাষ্ট্র কত দূর যেতে পারবে। যে জন্য আমি আগে বলছি যে আজকে যে শ্বেতাঙ্গ বা দেখা দিয়েছে, এটা অন্তত বাংলাদেশের জন্য মঙ্গলকর। বাংলাদেশে এখন যারা এইভাবে বিদেশে গিয়ে বাংলাদেশের রাজত্ব করতে চায় তারা একটু ভাবতে পারেন যে বাংলাদেশটাকে আমাদের গড়ে তোলা উচিত। এমবেসিতে দৌড়ানো, এই যে গত একটা নির্বাচন হলো, এই নির্বাচনের আগে আমি পত্রিকায় পোস্ট এডিটোরিয়াল দেখে নিন্দা করেছি। আজকে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সঙ্গে আরও কয়েকজন ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে গেছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, তারা হস্তক্ষেপ চায় আমেরিকার। তারা জাতিসংঘে গিয়ে তদবির করছে যে বাংলাদেশের নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে চায়। এই জিনিসগুলোর নিন্দা করার মতো একটা লোক আওয়ামী লীগে নেই। এই জিনিসগুলোর নিন্দা করার মতো একটা লোক বামপন্থী দলগুলোর মধ্যে নেই। এই বিষয়টাকে নিন্দা করার মতো একটা লোক, আমি আপনাকে মিন করছি হয়তো, কিন্তু আপনি না, আমি নিজেও বামপন্থী, আমরা সবাই নিজেদেরকে বলছি। এইটার নিন্দা করার মতো একটা লোক, একটা ছাত্র নেতা, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, এই সময়ের মধ্যে নেই। আমরা বলছি বটে, টাকা পয়সা আয় বাড়ছে, খাদ্য সমস্যা কাটছে, বস্ত্রের সমস্যা কাটছে, কিন্তু মনুষ্যত্বের কি বিকাশ হয়েছে? একেবারে সাদামাটাভাবে মনুষ্যত্বের যদি একটা ডেফিনেশন খুঁজি, আমাদের পার্লামেন্টের সদস্যদের মনুষ্যত্ব উন্নত হয়েছে না অবনত হয়েছে? আমাদের মন্ত্রী পরিষদের সদস্যদের উন্নত হয়েছে না অবনত হয়েছে? আমাদের ব্যুরোক্রেসি এটা কীরকম চলছে? পাবলিক সার্ভিস কমিশন তো এই সেদিন পর্যন্ত ক্রমাগত পরীক্ষা প্রশ্ন আউট হয়ে যায়, এবং যারা সেখানে মেম্বার থাকেন, যারা ব্যুরোক্রেট, তারা পকেটে কাগজ ভর্তি থাকে, এটা প্রাইম মিনিস্টারের অফিস থেকে আসছে, এটা অমুক মন্ত্রীর অফিস থেকে, এটা তো দিতে হবে। আমি নিজে এখন নাই, তবে এখন যেটা আছে কমিটিতে কি আদার দেন আওয়ামী লীগ কাউকে মেম্বার করা হয়? আগে তো আওয়ামী লীগ, আওয়ামী লীগ মেম্বার করা হতো, তার মধ্যে ওইগুলো করতো, অন্তত আমরা জানতে পারতাম যে এটা অন্যায় কাজ করছে বিএনপি আমলে। কিন্তু এখন তো সেটা জানারও উপায় নাই। না, কিন্তু স্যার যেটা বলেছেন যে আওয়ামী লীগের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য বিএনপির লোককে কি বসাবে? না, সেইটা বসানোর কথা বলছি না, সেইটা আজকে তো বিএনপি নন এন্টিটি হয়ে গেছে। শেখ হাসিনার এইটাও একটা কৃতিত্ব যে আজকে দেশ রাজনীতি শূন্য সম্পূর্ণ হয়ে গেছে। আদার দেন আওয়ামী লীগ, অন্য দল বলতে গেলে কিছু নাই। আছে এখানে ফিরোজ রশিদ, এখানে সাইফুল হক আছেন, তারাও কি বলতে পারেন শেখ হাসিনার যে নীতি, এখানে জাতীয় পার্টি দাঁড়াতে পারে? যেভাবে গত 2014 সালের নির্বাচন করা হয়েছে, জাতীয় পার্টির লোকদেরকে মেম্বার করা হয়েছে, জাতীয় পার্টি থেকে মন্ত্রী নেওয়া হয়েছে, এটা কি নির্বাচন সম্মত হয়েছে? মানে কি বলে, নির্বাচন কমিশন এখানে ঠিক মতো কাজ করতে পারছে? যে কেউ দেখাইলে এটা বলবে। আমি এখানে ফিরোজ রশিদকে সামনে নিয়েই বলছি না, আমরা চাই না মৌলিকভাবে দুইটা অংশ আছে, অকওয়ার্ড অবস্থায় পড়ুক, মৌলিক দুটো অংশ। একটা অংশ হলো যে উন্নয়ন, দেশের উন্নয়ন, যে এই 48 বছরের দেশটা কোথায় গেছে, এটা ফিরোজ রশিদ সাহেব বলেছিলেন, এবং আমিও সেখানে যাই। যদি 70 সালে আমি বাংলাদেশের গ্রামের দিকে তাকাই, যে চিত্র ছিল, এই চিত্র আমূল পরিবর্তন হয়েছে। কারো পায়ে স্যান্ডেল ছিল না, কারো শুধু একটা লুঙ্গি ছিল, মেয়েদের একটা শাড়ি ছিল। আপনি তো বলেছেন, আমাদের যে এই যে উন্নয়ন, এই উন্নয়নটা অনেক অনেক উন্নয়ন হয়েছে, এটা বলতে হবে। আমরা দৃশ্যমান উন্নয়ন, এবং আমাদের যে সামাজিক সূচকগুলো, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, নারীদের অংশগ্রহণ বলেন, খাদ্য নিরাপত্তা বলেন, দারিদ্র বিমোচন বলেন, হ্যাঁ ধনী দরিদ্রের ব্যবধান আছে, এটা তো আছে, এটা একটা আলোচনার বিষয়। সব সেক্টর যদি আমরা বলি উন্নয়ন হয়েছে। আমলাদের জন্য আই ডোন্ট ওয়ান্ট টু ডিফেন্ড আমলাদেরকে, মানে ব্যুরোক্রেসিকে আমি ডিফেন্ড করতে চাই না, বাট ইয়েস, আমি একটা লিঙ্ক যদি নেই, যে শুধুমাত্র আপনি চিন্তা করেন যাদেরকে খুবই মেধাবী ব্যুরোক্রেট বলা হতো, যারা না থাকলে দেশ চলবে না বলা হতো, 2004-05 সাল পর্যন্ত তারা ছিলেন, তখনকার বাজেটের সাইজটা দেখেন আর এখনকার বাজেটের সাইজটা দেখেন,
2 লক্ষ কোটি টাকার বাজেট কিন্তু এদের মাধ্যমে, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমেই তো বাস্তবায়ন হয়। ইঞ্জিনিয়ার্স আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, ফিল্ড লেভেলে যারা কাজ করতেছেন। তো ওইটা যখন আপনি বিবেচনা করবেন তখন আমলাদের যে সাইজ, ওই সাইজই আছে, কিন্তু আমলাদের সাইজ বিশাল হয় নাই। তো এই আমলার ওই সাইজ নিয়ে কিছুটা হয়তো বেড়েছে, তারা কিন্তু তার চেয়ে 20 গুণ 50 গুণ বেশি কার্য বাস্তবায়ন করছে। সুতরাং ওদেরকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার। এখন আমরা যদি অন্য কয়েনের উল্টা পৃষ্ঠায় যাই, আমি মনে করি সবসময় যে গণতন্ত্র, সুশাসন এবং উন্নয়ন এটা একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমি একদিকে রাখি উন্নয়নকে, আরেক দিকে রাখি গণতন্ত্র এবং সুশাসনকে। এখানে পরিষ্কারভাবে আমরা 48 বছর পরে এটা বলতে পারি যে গণতন্ত্র এবং সুশাসনের যে লেভেলে আমরা উন্নতি দেখতে চেয়েছিলাম সেই লেভেলে আমাদের উন্নতি হয়নি। সুতরাং গণতন্ত্র সুশাসন আনতে হবে। এখন বামরাও তো এই গণতন্ত্র চাচ্ছে এখন, তাই না? অতি বামরাও চাচ্ছে, সবাই চাচ্ছে, সবাই আমরা গণতন্ত্র চাই। কারণ বামরা যখন যদি কোনোদিন ক্ষমতা আসে তখন কিন্তু এই গণতন্ত্র থাকবে না। তারা যে সিস্টেমে বিশ্বাস এই করে, কথাটা কমিউনিস্ট সিস্টেমে বিশ্বাস, স্যার কোন কমিউনিস্ট দেশে ব্যুরোর মাধ্যমে কোনো সরকারি কর্মকর্তা নিয়োগ করে এখন বলা হচ্ছে যে বিপ্লব করে আসলেও আবার আপনাকে নির্বাচনে যেতে হবে। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নেপালের প্রচন্ড আমরা মনে করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে বেস্ট পদ্ধতি, তাই না? আমাদের এই গণতন্ত্রটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং গণতন্ত্রের জন্য অনেক কাজ করার সুযোগ আছে। কিন্তু এখানে দু একটা জিনিস না বললেই নয়। যেমন ধরেন যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় 75 সালে যে বিয়োগান্তক ঘটনার কথা বলা হয়েছে, তারপরে আমরা কি দেখেছি? স্বৈরশাসন দেখেছি এবং স্বৈরশাসনের পতন দেখেছি। আপনি যদি বিএনপির কথা আলোচনা করেন, বিএনপির জন্ম কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে হয়েছে। একজন স্বৈরশাসক আসলেন, ক্ষমতা দখল করলেন এবং একটা রাজনৈতিক দলের জন্ম দিলেন, সেই দলের নাম হচ্ছে বিএনপি। এবং বিএনপির এই যে দায় মোচনটা কিন্তু 91 সালে হয়ে গেছিলো। বিএনপিকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিল। 91 সালের নির্বাচন নিয়ে তো অনেক কিছু বিতর্ক করার মতো নাই। তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হয়েছে এবং বিএনপি ওয়াজ ইলেক্টেড। তো বিএনপির যে ক্যান্টনমেন্টের জন্ম হলো, জন্মের যে দায়, সেই দায়টা তাদের মোচন হয়ে গেছিলো। কী হলো যে বিএনপি ক্ষমতায় আসার পরে 3 জোটের যে রূপরেখা ছিল সেই রূপরেখা থেকে বিএনপি সরে যাওয়ার চেষ্টা করলো। সেই কারণে 96 সালে আপনার একটা আন্দোলন হলো, যেখানে আবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হলো এবং তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো। তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হলো সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন। 2001 সালের নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা বলা হয়, ঠিক আছে, একটা নির্বাচন হলো এবং নির্বাচনের মধ্যে বিএনপি আবার ক্ষমতায় আসলো। আমি আমার আগের আলোচনা বলেছি, এবং বিএনপি তখন জামাতকে সঙ্গে নিয়ে যুদ্ধ অপরাধীদের জাতির পতাকাটা বহন করার একটা সুযোগ করে দিল। কিন্তু এটা করে বিএনপি যদি ক্ষান্ত থাকতো সেটা একটা রাজনৈতিক জিনিস হতো, কিন্তু বিএনপি তো সেখানে ক্ষান্ত থাকেনি। তারা 21শে আগস্টে একটা দলের প্রধান সহ সকলকে মেরে ফেলার চেষ্টা করেছে। তো এইগুলো তো গণতান্ত্রিক রাজনীতিতে পসিবল না। সো দে লস্ট। এবং তারা 2008-এর নির্বাচনে হারার পরে পার্লামেন্টে অংশগ্রহণ করেনি। বিরোধী দলের নেতা মাত্র 7 দিন না 8 দিন পার্লামেন্টে গেছেন হোল ইয়াতে। 2014 সালে তারা নির্বাচন বয়কট করেছে। 2018-তে এসে আবার নির্বাচনে আসলো। তো টোটাল একটা রাজনৈতিক দল, তার যে সুযোগ সৃষ্টি হলো, যে তার জন্মের যে কালিমা, সেই কালিমা মোচনের জনগণ যে সুযোগ দিয়েছে, সেই সুযোগ তো তারা ঠিকমতো ব্যবহার করেনি। এখন হচ্ছে কি, এখন আপনি এক্সেস ব্যাগেজ নিয়ে বিএনপি ঘুরতেছে। তাদের রাজনীতি লন্ডন থেকে হবে, লন্ডন থেকে কি ভিডিও ক্লিপের মাধ্যমে রাজনীতি। আমি এই কথাটা একটা বাক্য শেষে, পঞ্চদশ সংশোধনীতে যারা অবৈধ উপায়ে ক্ষমতা দখল করবে, যেমন জিয়াউর রহমানের কথা যদি বলি, খন্দকার মুস্তাকের কথা যদি বলি, এরশাদের কথা যদি বলি, তাহলে তাদের প্রাণদণ্ড হবে। পরে পার্লামেন্ট করে সেখানে পাশ করে নেবে, এই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এইটাও তো আওয়ামী লীগ সরকারের পঞ্চদশ সংশোধনী একটা অসাধারণ কৃতিত্ব। জি সাইফুল হক। যে আমার যে আপনি আলোচনাটা যেখান থেকে শুরু করেছিলেন 48 বছরের বাংলাদেশ, আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে 48 বছরে, সেটা আমি উল্লেখ করেছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ সূচকে যে আমাদের অগ্রগতি হয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা নিয়ে কেউ কথা বলেনি। এটা অন্য সরকার থাকলেও অর্থনীতির যে কিছু স্বাভাবিক নিয়ম আছে তাতে কিন্তু মানে এটা খানিকটা এগোতো, এটা নিয়ে কোনো বিতর্কের বড় কোনো প্রশ্ন নেই। গুরুত্বপূর্ণ যেটা, উন্নয়নটা একটা রাজনৈতিক প্রশ্ন, রাজনীতিকে বাদ দিয়ে উন্নয়নটা না। উন্নয়নটাকে প্রশ্ন যে কিভাবে এটাকে টেকসই করা যাবে, জনবান্ধব করা যাবে, কিভাবে ব্যাপক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থানের সমস্যাটা সমাধান করা যাবে, এই প্রশ্নের সঙ্গে যুক্ত হচ্ছে তার গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। কার্যত আজকাল যদি আমরা এখন একটু তাকাই, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো কার্যত এখন বিপর্যস্ত। মানুষ, আপনি 48 বছর অনেক বড় বড় আমাদের অর্জন,
কিন্তু ভোটটা কিভাবে হবে, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোটের অধিকারটা মানুষ প্রয়োগ করতে পারবে কিনা, এবং সেটা শুধু বিরোধী দল না, সরকারি দলের ভোটার সমর্থকরাও তারা উৎসাহ আগ্রহ তারা হারিয়ে ফেলেছে এখন ভোট কেন্দ্রে যাবার ক্ষেত্রে। তারা বলছেন আমি ভোট কেন্দ্র যদি যাই, না গেলেও নৌকায় জিতবে, বা আমি যদি গেলেও জিতবে, না গেলেও জিতবে। এরকম একটা জায়গাতে সমগ্র নির্বাচনী ব্যবস্থা কার্যত এটা এখন বিপর্যস্ত হয়েছে। মানুষ একটা গণহতাশা, একটা অনাস্থা এই পুরো নির্বাচনী ব্যবস্থার উপরে, অর্থাৎ গণতান্ত্রিক যে কাঠামোটা, যে ফ্লেভারটা, এটা কার্যত এখন ভেঙে পড়েছে। পার্লামেন্টটা যেটা একটু আগে আলাপ করছিলেন, পার্লামেন্ট এখন 80% উপরে হচ্ছেন, যেটা বললেন মেধাবী রাজনীতিক, আপনারা বললেন অনেকগুলো শব্দ বললেন, কার্যত এখন ব্যবসায়ীরা তাদের এখন নিয়ন্ত্রণে হচ্ছে কিন্তু এখন পার্লামেন্ট। নিশ্চয়ই জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে, সেই দায় আমার যেটুকু আছে সেটুকু নিতে আমার অসুবিধা নাই, নিশ্চয়ই অন্যরা নিশ্চয়ই বড় বড় দায় নিশ্চয়ই তারা গ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ যদি এখন সামনে তাকাতে হয়, মানুষের ভোটের অধিকারটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই প্রশ্নে কোনো আপোষের কোনো জায়গা নাই। মুক্তিযুদ্ধের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, গণতন্ত্রের প্রশ্ন, সাম্যের প্রশ্ন, বৈষম্যহীন একটা রাষ্ট্র সমাজের জন্য, রাষ্ট্রটা মানবিক হবে, দায়বদ্ধ হবে, সমাজের ব্যাপক মানুষের জন্য সংবেদনশীল হবে। আজকে অনেক উন্নয়নটা হচ্ছে, উন্নয়ন কি একেবারে শ্রমজীবী মানুষের কি তার কি কোনো আয়ের উন্নতি হয়নি? উন্নতি হয়েছে, কিন্তু উপরের দিকে 20-30% মানুষের যেভাবে তাদের সম্পদের প্রবৃদ্ধি ঘটছে, যেভাবে উল্লম্ফন ঘটছে, এবং রাষ্ট্রীয় অর্থ চুরি করে বাস্তবে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে বাস্তবে একটা হরিলুট চলছে, এবং এটা চলছে রাষ্ট্রীয় ছত্রছায়ায়। রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এটাকে ব্যবহার করে পুরো সমাজটা আজকে ভাগ করে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে যদি আমরা তাকাতে না পারি, আমরা উন্নয়নের যে প্রশ্ন বলছি, উন্নয়নটা টেকসই হবে না। 48 বছরে ফিরে যেয়ে গণতান্ত্রিক উন্নয়নও করতে হবে। কাজী ফিরোজ রশিদ, শেষ 2 মিনিট যদি আপনি বলেন। ধন্যবাদ। এই যে দুর্নীতি কিভাবে রোধ হবে, আসলে সুশাসন কিভাবে প্রতিষ্ঠা হবে? এটা যথার্থ যে রাষ্ট্রীয় সম্পদের মৎস্য এবং রাজনৈতিক উন্নতি, এটার জন্য দরকার একটি শক্ত জাতীয় ঐক্য। এখন জাতীয় ঐক্যের অভাবে এইগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠে। সমস্ত মানুষ যদি আজকে দেশের উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য একভাবে কাজ করে, কে ক্ষমতা আইলাম কে গেলাম এটা তো ইমেটেরিয়াল। রাজনৈতিক দল থাকবে, নির্বাচনের সময় 2টি দল লড়বে বা অনেকগুলো দল লড়বে, এটা গণতন্ত্রের নিয়ম। একজন ক্ষমতা আসবে বা একটি প্ল্যাটফর্ম করে অনেকগুলো দল জোট করে ক্ষমতা আসবে, আরেক দল ক্ষমতার বাইরে থাকবে। তাদের মূল জায়গাটা, মূল থাকবে যে এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, সবার ভাগ্যের উন্নয়ন করা, বৈষম্য দূর করা, এবং এই যে বেকারত্ব দূর করা, যে বন্ধু বললো যে অনেক শিক্ষিত ছেলে বেকার আছে, দূর করা। তা খাদ্যের সম্পূর্ণ, আমরা তো অনেক জায়গায় অর্জন আছে, খাদ্যের সম্পূর্ণ আছে, পদ্মা ব্রিজের মতন একটি সেতু আমরা নিজেদের অর্থায়ন করতেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলোর জন্য একটা জাতীয় ঐক্য দরকার। সেই ঐক্য কীভাবে হবে? সেই ঐক্য হতে পারে যদি সাংবাদিকরা এক হয়, বুদ্ধিজীবীরা এক হয়, সুশীল সমাজ এক হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার আছেন এখানে, তারা যদি দলাদলি না করে নীল প্যানেল সাদা প্যানেল করে এই রাজনীতিবিদদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করে যায়, এইগুলো ছেড়ে দেন। ডাক্তাররা যদি দল না করে, রাষ্ট্রের তারা তো একটা সম্পদ, জনগণকে দেখেন অসুখ বিসুখ তাদের কাছেই যায়, কিন্তু তারা যদি এই দলাদলি করে বিপর্যস্ত হয়ে যায়, আমি জামাতের ডাক্তার কাছে যাবো না, আমি আওয়ামী লীগের ডাক্তার খুঁজবো, আরেকজন বিএনপি ডাক্তার খুঁজবে, তাহলে দেশ থাকবে না। অতএব এইগুলো যদি আমরা বাদ দিতে পারি, একটা শক্তিশালী জাতীয় ঐক্য যদি গড়তে পারি, তাহলে সম্ভব না। প্রধানমন্ত্রীর সামনে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা বিশাল চ্যালেঞ্জ, বিশাল অপরচুনিটি সামনে রয়েছে। চীন অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। প্রধানমন্ত্রীকে ডিসাইড করতে হবে কিভাবে শি উইল হ্যাভ টু প্লে এ ভেরি শ্রুড গেম। একদিকে ভারত, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকদিকে চীনকে কিভাবে আনবে। বাংলাদেশের উন্নয়নের প্রচণ্ড এখন একটা বের হয়েছে,
অ্যাপ্রোচ তৈরি হয়েছে, যে একটা অসাধারণ অ্যাপ্রোচ, যেটা কিনা বলতে গেলে অকল্পনীয় ছিল মাত্র 10 বছর আগে। এই যে আমাদের সমুদ্রকে ডেভেলপ করা, দেশের ভেতরের যোগাযোগকে ডেভেলপ করা, এগুলো যেসব স্বপ্ন রয়েছে, সেখানে আমি মনে করি যে she must have the right set of people. Unfortunately আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এই গত 10 বছর ধরে একই ব্যক্তি, একই লোক, এবং এরা মাননীয় প্রধানমন্ত্রীকে ঠিক রিয়েলি সুযোগ করে দিচ্ছে না। শি ইজ ফ্রাস্ট্রেটেড ফরেন পলিসিতে। আপনি দেখেন, সত্যি চিন্তা করে দেখেন, উনি কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড। ভারত নিয়ে ওনার অনেক চিন্তা, চীন নিয়ে ওনার চিন্তা, আর যেসব ব্যক্তিরা তার আশেপাশে রয়েছে, পশ্চিমা বিশ্বের সাথে আমাদের অবাধ সম্ভাবনা রয়েছে। দ্য রাইট সেট অফ পিপল, দে ক্যান ব্রিং দ্য রাইট টাইপ অফ রিওয়ার্ড। অনেক ধন্যবাদ অধ্যাপক মিজানুর রহমান। না, আমি শুধু একটু কথাই বলবো, গণতন্ত্র এবং উন্নয়ন এগুলো কোনটা আগে কোনটা পরে, এ নিয়ে তো অনেক বই আছে, বিতর্কও আছে, কোনটা আগে হবে। গণতন্ত্র হলেই থাকলেই উন্নয়ন হবে এই ধারণাও ঠিক না। গণতন্ত্র ছাড়া পৃথিবীতে বহু দেশে উন্নয়নের মানে প্রমাণ আমি এখনই দিতে পারবো। কোনো গণতন্ত্র নাই, কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু সেই জন্য আমরা এটা করব, এবং উন্নয়নের একটা পর্যায়ে চলে গেলে, একটা দেশ যখন অর্থনৈতিক একটা অবস্থা চলে যায়, তখনই বরং গণতন্ত্র স্থিতিশীল, এরকমও উদাহরণ দেওয়া যাবে। কিন্তু আমি এইগুলোর কোনো বিতর্ক না গিয়ে বলবো, আমাদের মুক্তিযুদ্ধের একটা অন্যতম মানে চেতনাই তো ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা। এখন এটা কার কার কারণে কেন এই অবস্থায় চলে গেল, এর জন্য কতটা দায়ী, এটা বিশ্লেষণ আপনি করতে পারেন। কিন্তু তারপরেও আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই আমাদেরকে থাকতে হবে। আর শহীদুজ্জামান ভাই যেটা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যাদের ইন্টারাকশন হওয়ার কথা, যাদের সুযোগ আছে, তারা ভালো করে জানে যে এই বিষয়গুলো কেবলমাত্র যে আমাদের এই আমলারা বা পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র যারা থাকে তারা যে মাননীয় প্রধানমন্ত্রী গত 15-20 বছরে যে পরিপক্কতা অর্জন করছেন, এটা কিন্তু স্বীকার করতে হবে। সারা পৃথিবীতে যখন কোনো সামিটে যান, যেখানে যান, শেখ হাসিনা আলাদা করে একটা মর্যাদা পান। এটা পশ্চিমা বিশ্বে হোক, এটা চীনে হোক, এটা রাশিয়াতে হোক। তবে জিনিসটা যত সহজ, থিওরিটিক্যালি আমরা যেভাবে বিশ্লেষণ করি, প্র্যাকটিক্যালি কিন্তু জিনিসটার মধ্যে অনেক কমপ্লেক্সিটি আছে। আপনি রাশিয়াকে সন্তুষ্ট রাখবেন, একই সাথে সাথে আমেরিকাকে সন্তুষ্ট রাখবেন, একই সাথে সাথে চীনের ইনভেস্টমেন্ট চাইবেন, সেখানে আবার এই যে জিনিসটা আমি মনে করি জটিলতা তো আছেই। তারপরেও আমি মনে করি আমাদের যে পররাষ্ট্র নীতি মূলত যে সবার সাথে সম্পর্ক রাখা, যেটা জাতির জনক করে গেছিলেন, সেটার মধ্যে আমাদেরকে থাকতে হবে। এবং কোনো একটা পকেটে গিয়ে কারো একটা কোনো একটা বড় শক্তির সাথে আমাদের একাত্ম হয়ে গিয়ে অন্যদেরকে হোস্টাইল করা, এইরকম পররাষ্ট্রনীতি আমাদের বুমেরাং হবে, এটা আমাদের করতে পারবো না। অধ্যাপক ফজলুল হক, আপনাকে শেষ করব। এখানে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখা, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য একটা অনিবার্যতা। এরপরে প্রশ্ন হলো মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া। এই ক্ষেত্রে বাংলাদেশ একসঙ্গে সবার সাথে সম্পর্ক রেখে চলছে, কিন্তু এইখানেও প্রেফার করার, বিশেষভাবে পছন্দ করার দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে থাকলে ওই দিকে থাকা দরকার, চীন রাশিয়ার দিকে থাকলে এই দিকে। এই যে উভয় পক্ষে আছি, এটা নিয়ে বেশি দূর যাওয়া যায় না। আর মিয়ানমার যে রোহিঙ্গা সমস্যা, এর জন্য বাইরের সাহায্য যথেষ্ট পাওয়া যাচ্ছে, গ্র্যান্ট। দরকার রোহিঙ্গাদের ছেলে মেয়েদের শিক্ষার এবং জীবিকা সংস্থানের ব্যবস্থা করা। আগামী 2-3 জন ফরেন সেক্রেটারি, যারা বাংলাদেশের ফরেন সেক্রেটারি ছিলেন, বিভিন্ন দেশে অ্যাম্বাসেডার ছিলেন, আমি টেলিভিশনে টক শোতে শুনছি, তারা স্পষ্ট ভাষায় বলছেন আগামী 50 বছরের মধ্যে এটার মীমাংসা হবে না। সুতরাং ওদের ছেলে মেয়েদের জীবিকা সংস্থানের ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা দরকার। বৈদেশিক ঋণ জীবিকা সংস্থানের এবং শিক্ষার ব্যবস্থা করার জন্য ব্যয় করা দরকার। জি, অনেক ধন্যবাদ ছয়জনকে। স্যারের কথার একটা উত্তর না দিলে হয় না, যে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে সেট অফ ফরেন অ্যাডভাইজার্স আছেন, তাদের ব্যাপারে অনেক সন্তুষ্ট, সেই জন্য উনি তাদেরকে রেখেছেন। তো বারবার যদি আমরা বলি যে এই সেট থাকলে আমাদের পররাষ্ট্রনীতি 12টা বেজে যাবে, আমার মনে হয় দিস ইজ নট এ রাইট কনসেপশন। আমি মনে করি, আমি গভর্নর রিজভী সাহেবের ব্যাপারে সন্তুষ্টি আছে বলেই উনি 3rd টার্মের জন্য উনাকে এখনো অ্যাডভাইজার। আমি মনে করি রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক উদ্যোগ যদি আমরা সমান্তরাল করতে পারি, আমরা মনে করি এখনো পর্যন্ত এই সংকটের একটা যৌক্তিক
ন্যায্য সমাধান করাটা সম্ভব। আর এক সেকেন্ড আমি বলি সে ব্যাপারে আমাদের জনগণ ঐক্যবদ্ধ। কিন্তু এ ব্যাপারে আমাদের জনগণ পররাষ্ট্র ঐক্যবদ্ধ। অ্যাডভাইজার হিসেবে এই যে সবার সাথে সম্পর্ক রাখার মধ্যে একটা মেন্টাল এটা গহরজ বিষয়ে যথেষ্ট আছে বলে আমার কাছে মনে হয়। অনেক কারণ উনি ধন্যবাদ খুবই ছয়জনকে আসবার প্রাণবন্ত জন্য, এবং একটা কথা বলবার জন্য। প্রিয় মার্জিত- দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, প্রশ্ন করার জন্য। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সঙ্গেই থাকুন।